ঘটনাটা শুরু হয়েছিল মানে একদম যেটা স্টার্টিং সেটা হচ্ছে 2019 সাল। ওই টাইমটা আমি এবং আমার ব্যাচে যারা আরও বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই চাকরির একটা চেষ্টা সবাই করছে। 15 তারিখের আগে আমাদের 3জন বন্ধুরই একই জায়গায় ইন্টারভিউয়ের ডেট পড়ে। জায়গাটা হচ্ছে ডালহাউসি। আচ্ছা, ঠিক আছে। বিল্ডিংটার সামনে যখন আমরা দাঁড়িয়েছি গল্প করছি তখন বলছে, দেখেছিস বিল্ডিংটার মনে হয় না ভূত আছে, আমি না আসবো এখানে, জানিস তো রাত্রিবেলা তুই আসবি। ওইটা বলেছে, এবার আমি এটা ভাবতে পারিনি ও সত্যি সত্যি চলে আসবে। ও ওর বাবার বাইক নিয়ে রাত্রিবেলা এসেছিল। ও ভাবছে বিল্ডিংয়ে আমি কি ভিতরে ঢুকবো, কে ঢুকবো না। এবার ও দেখছে টর্চের না প্রয়োজন হচ্ছে না, কোথাও থেকে একটা আলো আসছে। এবার আরও একটু নিচে নেমেছে, আস্তে আস্তে করে নিচে নেমেছে, নিচে নেমে দেখছে দুটো মানুষ, দুজনের চেহারাই খুব রোগা কালো। এটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। ঠিক আছে, মন দিয়ে যখন লক্ষ্য করলো তখনও বুঝতে পারলো একটা সে কালো ছায়ার মতন কিছু একটা ওই যে দুজন বসে আছে তাদেরকে ঘিরে ঘুরে যাচ্ছে। উনি ওই যে দুজন যারা ওখানে বসেছিল তারা ওর অস্তিত্ব টের পেয়ে গেছে। কিন্তু এইটা ওর একটা বড় ভুল ছিল। ও ভেবেছিল যেটা যে এখানেই হয়তো শেষ হয়ে গেল, আমি পালিয়ে এসেছি, আর কিছু হবে না। ও বাড়িতে স্পিকারে গান চালিয়ে কাজ করছিল। বুঝতে পারছি যে গানের সাথে সাথে একটা খ্যাসখ্যাসে আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ওনা খুব ডিস্টার্ব থাকা শুরু করেছিল, একটু চুপচাপ হয়ে গেছিল, একটু বিরক্ত থাকতো সবসময়। ওই প্রথম ও রিয়েলাইজ করলো তারিখগুলো যে শুনতে পেত কিসের তারিখ। এই জিনিসগুলো যখনই বাড়ছে ওর মধ্যে না একটা অ্যাংজাইটি কাজ করছে যে আমি যখনই মানুষের কাছে যাচ্ছি তার মৃত্যু। ওর গা থেকে না খুব বিশ্রী গন্ধ বেরোতো, গন্ধটা ছিল বিষ্ঠার গন্ধ, ওই রকম টাইপের একটা গন্ধ বেরোতো, কিছুতেই ওর গা থেকে যেত না। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আপনাদের জন্য থাকছে স্পেশাল হরর ডোজ, কারণ আজকের এপিসোডে আমাদের সাথে আছে দীপাঞ্জনা দাস। আপনারা যারা হরর লাভার তারা হয়তো দীপাঞ্জনার লেখা ব্যাঙা, কালবিহঙ্গ এবং ভৈরবের মতন পপুলার গল্প ইতিমধ্যেই পড়ে ফেলেছেন। কিন্তু কি জানেন, বাস্তব জীবনের ভয়ানক অভিজ্ঞতা যখন কল্পনার মোড়কে মুড়ে যায় তখনই এই ধরনের গল্পের সৃষ্টি হয়। আজকে সেরকমই এক ভয়ানক বাস্তব অভিজ্ঞতা দীপাঞ্জনা আমাদের সাথে শেয়ার করেছে। আমি শুধু এটুকুই বলবো, আজকের এপিসোড পুরোটা এনজয় করুন। এছাড়াও আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দীপাঞ্জনা। হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। আমরা যারা ভৌতিক জিনিসপত্র নিয়ে কাজ করি বা হরর ওয়ার্ল্ডে প্রচণ্ডভাবে বিশ্বাসী বা হরর ওয়ার্ল্ডকে প্রচণ্ড ভালোবাসে, তারা প্রত্যেকেই কখনো না কখনো তোমার গল্প পড়েছি বা কখনো না কখনো তোমার গল্প শুনেছি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে, যার মধ্যে সবথেকে বেশি পপুলার, যদি আমি ভুল না করি, ব্যাঙা। হ্যাঁ, ওটাই সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল। একদমই তাই। তো এই যে গল্পগুলো লেখার পাশাপাশিও তুমি তোমার লাইফে বেশ কিছু ঘটনা ফেস করেছো। হ্যাঁ, মানে আমার নিজস্ব মানে কি বলবো, সরাসরিভাবে আমি হয়তো সব কিছুর সাথে যুক্ত নই,
কিন্তু আশেপাশে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিত যারাই হোক না কেন, তাদের জীবনে প্রচুর এরকম ঘটনা ঘটেছে যেটা আমি শুনেছি এবং কিছু ক্ষেত্রে হয়তো আমি উপস্থিত থেকেছি। তো সেইগুলো থেকে একটা ইন্সপিরেশন এসেছিল একটা এই আননোন ওয়ার্ল্ডের প্রতি। তো সেইটাও একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে আমাকে এই জগৎটা নিয়ে লেখালেখির না, ভীষণ ভালো লাগে তোমার লেখা এবং তোমার গল্প। সবথেকে বড় কথা কি বলো তো, যখন আমরা শুনি, ঠিক আছে, মানে যখনই কোনো সাবজেক্ট বা কোনো গল্প অডিও ভিজুয়ালের রূপে আমাদের কাছে চলে আসে, তখন সেটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়। সেগুলো নিয়ে তো অবশ্যই আমরা আসবো, আজকে কথা বলবো। তোমার যে হরর ইউনিভার্স, তোমার নিজের তৈরি যে হরর ইউনিভার্স তুমি তৈরি করেছো, সেগুলো নিয়ে তো আজকে আমরা কথা অবশ্যই বলবো। তবে তার আগে, যখন তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি আমার একটা ঘটনার কথা বলেছিলে, যেটা তোমার বন্ধুর লাইফে হয়েছিল এবং যেই ঘটনাটা ভীষণ কমপ্লিকেটেড। হ্যাঁ, খুবই কমপ্লিকেটেড ছিল। তো সেই ঘটনাটা একদম শুরু থেকে শুনবো আগে। আচ্ছা, ঘটনাটা শুরু হয়েছিল মানে একদম যেটা স্টার্টিং সেটা হচ্ছে 2019 সাল। 2019-এর প্রথম দিকে ফেব্রুয়ারি মাসেরও প্রথম দিকে আর কি, মানে 15 তারিখের আগে। এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই। আমি অ্যাকচুয়ালি এখানে আসার আগে আমি একটু আমার মেল আইডি ঘেটে দেখছিলাম যাতে আমি এক্স্যাক্ট ডেটটা বলতে পারি, বাট আমি ওই মেলটা আর খুঁজে পেলাম না, সম্ভবত আমি ডিলিট করে দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওই টাইমটা আমি এবং আমার ব্যাচে যারা আরও বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই চাকরির একটা চেষ্টা সবাই করছে, ঠিক আছে। কেরিয়ারের মোটামুটি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, এবার বিভিন্ন জায়গায় চাকরির জন্য আমরা চেষ্টা করছি। তো সেরকম একটা সময় আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি ইন্টারভিউয়ের জন্য। তো এই ফেব্রুয়ারি মাসেই 15 তারিখের আগে আমাদের 3 জন বন্ধুরই একই জায়গায় ইন্টারভিউয়ের ডেট পড়ে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এবং আমার একটি বান্ধবী, আমরা দুজনের একই কোম্পানিতেই আমরা যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে। আর আরেকটা যে বন্ধু, তার সাথে আমাদের ওখানে গিয়ে ওখানে গিয়ে আমাদের আর কি দেখা হয়। তো সেইটা আসছি আস্তে আস্তে কীভাবে হয়। তো জায়গাটা হচ্ছে ডালহাউসি। আচ্ছা, ঠিক আছে। এবার ডালহাউসি অফিস পাড়া যারা গেছেন তারা জানবেন যে ওখানে কিন্তু প্রচুর পুরনো বিল্ডিংস রয়েছে, অনেক পুরনো বিল্ডিংস, সেই ব্রিটিশ আমলের সব বিল্ডিংস রয়েছে। ইনফ্যাক্ট সেন্ট জনস চার্চের উল্টো দিকেই আমার অফিস ছিল। আচ্ছা, মানে আমি যেই কোম্পানিটার কথা বলছি, যদিও যেই কোম্পানিতে আমি যেটার কথা বলছি, যেখানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমি জব নিইনি, অন্য আরেকটা কোম্পানিতে জব নিয়েছিলাম, বাট ওটা ওখানেই ছিল, কাকতালীয় ভাগের। তো আমরা গেছি, আমি আবার আমার যে বান্ধবী তারা ওখানে গেছি। তো ওই বিল্ডিংয়েরই তার ঠিক নিচের ফ্লোরে ওখানেও হায়ারিং হচ্ছিল। আচ্ছা, তো সেখানে আমরা গিয়ে দেখি যে আমাদের আরেকজন বন্ধু, তার নাম ছিল, তোমাকে আমি নামটা বলেছিলাম, বাট আমি এখানে নামটা একটু পাল্টে দিচ্ছি। ওর নামটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বলে যে না, নাম বলিস না, তো ওর প্রবলেম হতে পারে। তো ওখানে আমি নামটা ওর করে দিচ্ছি কৌশিক। ঠিক আছে। তো এই কৌশিকের সাথে আমাদের দেখা হলো, কি রে তুইও এসছিস, ঠিক আছে। দুজন মানে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে নিজেদের মতো আমরা করতে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেলাম। মানে ওই বিল্ডিংয়েরই আমরা হচ্ছে ওপরের ফ্লোরে ইন্টারভিউ দিচ্ছি, আমি আর ওই বান্ধবী, আর তার ঠিক নিচের ফ্লোরে কৌশিক ইন্টারভিউ দিচ্ছে। তো আমাদের ইন্টারভিউ শেষ হতে হতে দুপুর গড়িয়ে গিয়েছিল, মানে ধরো তখন 3টে সাড়ে 3টে বাজে। তো কৌশিক যখন বেরোলো ওখান থেকে, মানে আমরা যখন বেরোলাম, আমরা ওয়েট করছিলাম, আমাদের আগে হয়ে গেছিলো, কৌশিকের জন্য আমরা ওয়েট করছিলাম যে হলে একসাথেই বেরিয়ে যাবো, বাড়ি ফিরবো আর কি। তো যখন বেরোনোর পর আমরা ওই বিল্ডিং থেকে বেরিয়ে বললাম চল চা খাই, চাটা খেয়ে তারপরে ট্রেন ধরবো, কারণ ওখান থেকে বিবিডি বাগ স্টেশন খুব কাছে। বিবিডি বাগের যে ট্রেনের টাইমিংটা আছে, একটু ফাঁকা ট্রেন ছিল, অত মানে ঘন ট্রেন ওখানে পাওয়া যায় না। তো ট্রেন আসতে একটু দেরি আছে, তো আমরা ভাবলাম যে একটু চাটা খাই, খিদেও পেয়েছে, কিছু খেয়ে নিই, তারপর যাব। তো ওই বিল্ডিংটার ঠিক পাশের বিল্ডিংটা হচ্ছে একদম মানে পুরো বিল্ডিং টাইপের। আমার কাছে ছবিটা আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো ছবিটা, তুমি চাইলে ভিডিওতে অ্যাড করে দিতে পারো ছবিটা। তো ওই বিল্ডিংটা সামনে দিয়ে যখন যাচ্ছি আমরা, আমি আর ওই যে কৌশিক
আমাদের চিরকালই ভূত খুব ফেভারিট, এই যে জনরাটা আমাদের খুব ফেভারিট। আর ও যেটা করতো তখন না এই ভ্লগ কালচারটা আসেনি, মানে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করছে, ভিডিও করছে। তার মানে তুমি এটা ওই নিয়ার অ্যাবাউট 2016-17 কথা বলছো? না 2019। আচ্ছা, মানে এখন যে সবসময় একটা ব্লগিং একটা ব্যাপার চলে আসছে, সবসময় হ্যান্ডি একটা ব্যাপার, রিলস তো তখন আসেনি। তো তখন ভিডিও চলতো, খুব লং ভিডিও চলতো আর কি এই ব্যাপারটা। আর ও কী করতো, বিভিন্ন এরকম জায়গায় যেত, মানে ধরো ওই কোনো সিমেট্রিতে গেল, হ্যাঁ কোনো হন্টেড হাউসে গেল, সেখানে গিয়ে ছবি টবি তুলে আসতো, বা সেটা কোথাও পোস্ট করতো না, ও হয়তো নিজের প্রোফাইলে হয়তো পোস্ট করতো, ফেসবুক বা অন্য কোথাও, বাট সেই অনুযায়ী মানে ও কি বলবো মনিটাইজেশনের জন্য ব্যাপারটাকে ইউজ করতো না, ওটা ভালো লাগতো, তাই ভালো লাগতো। তো এই বিল্ডিংটার সামনে যখন আমরা দাঁড়িয়েছি গল্প করছি, তখন বলছে দেখেছিস বিল্ডিংটার মনে হয় না ভূত আছে? হ্যাঁ ঠিক আছে, চল একদিন আসবো। আর ডালহাউসিতে কিন্তু এরকম বিল্ডিং আছে, প্রচুর আছে, অনেক আছে বিল্ডিং। আর বিল্ডিংগুলো অনেক সময় দেখবে একই রকম দেখতে, হ্যাঁ মানে সেই বাড়ির গা দিয়ে আগাছা জড়িয়ে গেছে, এক্স্যাক্টলি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ খুব সুন্দর, মানে বেশ একটা ওরকম ব্যাপার আছে, হন্টেড হাউসের মতো একটা ব্যাপার আছে। তো ও বলছে কি আমি না আসবো এখানে, জানিস তো রাত্রিবেলা তুই আসবি। এবার মেয়েদের তো বাড়ি থেকে ছাড়বে না অবভিয়াসলি, তো আমি বলছি দেখ আমার তো আসার খুব ইচ্ছে, কিন্তু মা তো কেলিয়ে দেবে, মা তো পারমিশন দেবে না, তুই যাস, গেলে আমাকে বলিস, ভিডিও দেখাস। হ্যাঁ ঠিক আছে আমি যাবো, আমি আসবো, ওইটা বলেছে। এবার আমি এটা ভাবতে পারিনি ও সত্যি সত্যি চলে আসবে। আচ্ছা, ওখানে গেছিল? হ্যাঁ সেটাই বলছি। এবার আমরা ওরকম আলোচনা করেছি, করার পর আমরা বলছি যে ভেতরে ঢুকতে দেয়, জায়গা আছে, ওনা দেখছে প্রপারলি যে কোথা দিয়ে ঢুকতে দেয়, গেট ভাঙা আছে কি না, হ্যাঁ এখান দিয়ে ঢোকা যাবে, এখান দিয়ে বেরোনো যাবে, ও মানে রীতিমতো স্টাডি করছে ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে চল, ট্রেন চলে আসবে। তো আমরা ওখান থেকে ফিরে চলে এসেছি। এবার সেই দিন কি তার পরের দিন রাত্রিবেলা ও নাকি, মানে আমি তখনও কিচ্ছু জানি না, ওর বাবার বাইক নিয়ে রাত্রিবেলা এসছিল সেখানে। আচ্ছা, এবার এই ঘটনা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ ওর থেকে আমি শুনেছি। কি হয়েছিল, যেদিনকে আমাদের এই ইন্টারভিউ ছিল তার ঠিক পরের দিনকে রাত্রিবেলা, এই ধরো 9টা 9:30টার পর, মানে ডিনার করে ও বাবার বাইক নিয়ে বেরিয়েছে, তখনও তো নিজের বাইক নেই, বাবার বাইক নিয়ে বেরিয়ে এখানে এসছে। এখানে এসে অবভিয়াসলি ওই যে পোড়ো বাড়িতে যে অফিস বাড়িটা ছিল ওইখানে কোনো রকম গার্ডস ছিল না, ওটা দেখে নিয়েছে ও ভালো করে, যে গার্ডস নেই, আমি টুক করে ঢুকে যেতে পারবো। ও ভেবেছে একটা ভালো ভিডিও করব, সুন্দর করে ছবি টবি তুলবো, যে একটা বেশ ভুতুরে ভুতুরে ব্যাপার আছে, ভূত থাকুক বা না থাকুক ওই যে একটা ফিলিং আসে, এই অ্যাম্বিয়েন্সটাই অনেকটা প্রিয়, খুব ভালো লাগে। মানে যারা আমরা ভূত প্রিয় বা হরর প্রেমী আছি তাদের ওই অ্যাম্বিয়েন্সটা খুব প্রিয়। তো ওই জন্যই ও এসেছিল, এমন নয় যে ও কিছু দেখতে পাওয়ার জন্য এসেছিল। তো ও ঢুকে বিভিন্ন জায়গায় ফটো টটো তুলছে, নিজের ছবিও তুলেছে, সেলফি টেলফি তুলে এবার ও ভাবছে বিল্ডিংয়ে আমি কি ভিতরে ঢুকবো কি ঢুকবো না। তার ভাবছে না এখন তো শীতকাল আছে, সাপখোপের হয়তো ততটা ভয় নেই, মানে তখনও ফেব্রুয়ারির প্রথম দিক তো একটু ঠান্ডা আছে, আর রাত্রিবেলা বেশ ঠান্ডা, মানে একটু গা শীর্ষের ভালো ভাব আছে। তো ও ভাবছে যাই, আরও ভালো ছবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। এবারও মানে ভিতরে ঢুকেছে, ফার্স্ট ফ্লোর যেটা ওটাও ঘুরে ঘুরে দেখেছে, ওর খুব একটা কিছু ক্রিপি কিছু লাগেনি। এবার দেখবে তুমি কোনো এরকম যদি ফাঁকা বিল্ডিংয়ে ঢোকো, বিভিন্ন জায়গা থেকে ইকো আসে আওয়াজ, মানে ছোটো আওয়াজও বড় করে শোনা যায়, ওরা কিছু কিছু আওয়াজ ওরকম শুনতে পাচ্ছে, বাট ওটাতেও বিচলিত হয়নি বা ভয় পায়নি বা কিছু সন্দেহ করেনি। ও ভাবছে যে কিছু ইঁদুর বিদুর থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, ওই ছোটো আওয়াজই ইকো হয়ে বেশি বড় আসছে আমার কাছে আওয়াজটা। তারপরেও দেখছে ফার্স্ট ফ্লোরের মানে মোটামুটি যখন ও ঘুরেছে তখন দেখছে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, তাহলে বেসমেন্টে যাই। এবার দেখবে আমি এটা আরও পরে জেনেছি যে কোনো বিল্ডিং বা যে কোনো বাড়িতে যদি বেসমেন্ট থাকে, বেসমেন্টটা খুব পসিবলি হয় মানে হন্টেড হয়ে যায়, কারণ মাটির একটা লেয়ারের নিচে আসরিক শক্তির একটা প্রভাব বেশি থাকে, তো ওখানে নেগেটিভ যে কোনো জিনিসের বসবাস করার একটা আদর্শ জায়গা হয়ে ওঠে, আর সাথে জায়গা হয়, সাথে থাকে। তো ওটা একটা খুব বড় চান্স থাকে নেগেটিভ জিনিস থাকার বেসমেন্টে। তো ওর হয়তো সেটা জানতো, ও ভেবেছে যাই বেসমেন্টেও যাবো। এবার বেসমেন্টেও যখন সিঁড়ি দিয়ে নামছে, ওর হাতে তো ফোনের ফ্ল্যাশ রয়েছে, সাথে ও এমনি নর্মাল টর্চও ছিল ওর কাছে। এবার ও দেখছে টর্চের না প্রয়োজন হচ্ছে না, কোথাও থেকে একটা আলো আসছে,
আচ্ছা, হ্যাঁ, বেসমেন্টের ভিতরে, যেখানে সব থেকে বেশি অন্ধকার হওয়া উচিত। ও যদি ফার্স্ট ফ্লোরে বা উপরের দিকে থাকে, বাইরে তো আলো টালো রয়েছে, রাস্তার আলো, সেখান থেকে আলো আসার কথা, কিন্তু বেসমেন্টে তো সব থেকে বেশি অন্ধকার হওয়া উচিত, আরো বেশি আলো লাগা উচিত। ও দেখছে যে টর্চটা আমাকে আর জ্বালাতে হচ্ছে না, হালকা আলোটা যেন কোথার থেকে আসছে। ও ভাবছে কি হলো কেসটা, এখানে তো অন্ধকার হওয়া উচিত, আলো কোথা থেকে আসছে। ও না দুটো টর্চই নিভিয়ে দিয়েছে, মানে মোবাইলে ফ্ল্যাশটাও নিভিয়ে দিয়েছে, নর্মাল যে ব্যাটারি টর্চটা ওটাও নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দিয়েও দেখছে যে হালকা হলদেটে একটা আলো আসছে, আর আলোটা কাঁপা কাঁপা। তখনও বুঝতে পারছে এই আলোটা হয় আগুন জ্বালালে, নর্মাল বৈদ্যুতিক আলো জ্বালালে এই আলোটা হয় না, এই কাঁপা কাঁপা আলোটা যেটা, এটা আগুন জ্বালালেই হয়। তখন ও হঠাৎ করে ভেবেছে এখানে কি কোনো কারণে আগুন লেগে গেছে, তাহলে তো খুব বিপদের ব্যাপার আগুন লেগে গেলে। তাহলে ও ভাবছে তাহলে আমি একবার কিছুটা নেমে দেখি, সত্যি যদি দেখি যে এখানে আগুন টাগুন লেগেছে, আমি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেবো। ও কি করেছে, দমকলের যে নাম্বারটা দেখবে মোবাইল কিনলে ইনবিল্ট দেওয়া থাকে, ওটাকে বের করে রেখেছে যাতে কোনো রকম দেরি না হয়, মানে উপস্থিত বুদ্ধিও কাজে লাগিয়েছে। ও নিচে নেমে খানিকটা গিয়ে দেখছে, মানে মানে আগুনের ব্যাপারটা বুঝতে পারছে যে এখন শিওর হয়ে গেছে আগুনই জ্বলছে, কিন্তু আগুনটা না খুব বেশি, মানে কি বলবো, বড় আগুন নয়, কোথাও একটা যে কোনো জায়গায় ছোট করে আগুন জ্বলছে, মানে ওটা আইডিয়া করছে। ঠিক আছে, এবার আরও একটু নিচে নেমেছে, আস্তে আস্তে করে নিচে নেমেছে, নিচে নেমে দেখছে দুটো মানুষ বেসমেন্টের নিচে দুটো মানুষ বসে আছে মুখোমুখি করে, এবং তাদের সামনে সেই যজ্ঞকুণ্ডে যেভাবে আগুন আমরা জ্বালাই সেরকম একটা আগুন জ্বলছে ছোট করে, আর দুজন মানুষ বসে রয়েছে, এবং দুজন পুরুষ মানুষ বসে রয়েছে, এবং তাদের দুজনের গায়ে কোনো রকম বস্ত্র নেই, তারা নির্বস্ত্র হয়ে বসে রয়েছে। ঠিক আছে, ও আর এগোয়নি, ও ভয় পেয়ে গেছে ব্যাপারটাকে দেখে, ভয়ের থেকে বেশি অবাক হয়ে গেছে যে এখানে কি হচ্ছে। একটা অফিস পাড়া, এবার অফিস পাড়া দেখবে সন্ধ্যের পর তো সব অফিস ছুটি হয়ে যায়, ওখানে কোনো রকম, মানে ওখানে ওই সব জায়গা না দিনের বেলা যত বেশি জমজমাট থাকে, রাত্রিবেলা ততটাই শুনশান হয়ে যায়, নিস্তব্ধ, একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তো ওরকম একটা নিস্তব্ধ জায়গায় আর ওরকম একটা পুরো অফিস বাড়ি, সেইখানে কে এলো, এসে ওখানে ওরকমভাবে মুখোমুখি বসে রয়েছে আগুন জ্বালিয়ে। শীতকাল মানছি, শীতকালে অনেক সময় আগুন জ্বালিয়ে লোকে আগুন পোহায়, কিন্তু সেটা তো বাইরেও হতে পারে, বেসমেন্টে ওভাবে ওরকম নির্বস্ত্র হয়ে কেন বসে থাকবে? আর দুজনের চেহারাই খুব রোগা কালো, এটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে যে এরকম দুজনে বসে আছে, এবং তার মধ্যে একজন যে, মানে দুজনের চেহারাটা আমি এবার বলছি, ও যেটা দেখেছিল, একজনের চেহারা দুজনেই রোগা, তার মধ্যে একজনের না জটা রয়েছে, বড় বড় চুল রয়েছে, দাড়ি রয়েছে, আরেকজনের বয়স তার থেকে অনেকটাই কম, মানে ইয়াং জেনারেশন বলতে পারো, মানে ধরো ওই 25-26 বছর বয়সী হবে, তারও দাড়ি রয়েছে, বাট তার দাড়িটা ট্রিম করা নর্মাল, যেরকম এখনকার ছেলেরা যেরকম। দুজনেই নির্বস্ত্র হয়ে রয়েছে, দুজনেই রোগা, দুজনেই কালো, শুধু তফাৎ হচ্ছে একজন এরকম জটা দাড়ি বড় চুলটুল রয়েছে, আরেকজন মানে নর্মাল ছেলেরা যেরকম নর্মাল থাকে সেরকম, ওরও দাড়ি রয়েছে, চুল নর্মালি কাটা, ছোট ছোট করে কাটা, এবার ওরকমভাবে বসে রয়েছে দুজনে। এবার যিনি জটা আর দাড়ি রয়েছে তিনি না মন্ত্রের মতন কিছু একটা পড়ছেন। এবার মন্ত্রটা মানে নর্মাল মন্ত্রটা আমরা যাগযজ্ঞে পুজোতে আমরা শুনে থাকি, ও বলেছিল যে মন্ত্রটা না তোর শুনে হট করে মনে হবে যে কতগুলো জাস্ট শব্দ বলবো না, বর্ণ উচ্চারণ করছে। ঠিক আছে, মানে গোটা গোটা শব্দ দিয়ে তো একটা শ্লোক তৈরি হয়, যেটা আমরা মন্ত্র হিসেবে জানি। তিনি ওটা করছিলেন না, তিনি কয়েকটা জাস্ট বর্ণমালা পরপর পরপর, মানে কোনো অক্ষর উচ্চারণ করছে, অক্ষর টাইপের। ওকে, অক্ষর টাইপের পরপর উচ্চারণ করছে, যেটার কোনো মানে দাঁড়াচ্ছে না। শুধুমাত্র কয়েকটা অক্ষর যদি আমি বলে যাই, কোনো শব্দ তো ক্রিয়েট হবে না, আর সেটার কোনো মানেও থাকবে না। তো খুব মন দিয়ে শোনার চেষ্টা করছে যে কী বলছে, কী মন্ত্র ওরা বলছে। তো ওরকম কোনো মানে মিনিংলেস একটা কিছুর মনে হয়েছে যে কিছু একটা হচ্ছে। তারপরেও বুঝতে পারছে এই যে দুজন বসে রয়েছে, এই যে আলোটা আমার কাছে আসছে, এবার কনস্ট্যান্ট তোর কাছে আলোটা আসা উচিত, আগুন জ্বলছে ঠিকই, এবার কখনো কখনো মনে হচ্ছে আগুনটা না কিছু একটা দিয়ে আড়াল হয়ে যাচ্ছে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। কিরকম? ও না সেটা বুঝতে পারছে না প্রথমে, মানে ধরো তোমার সামনে আগুন জ্বলছে, হঠাৎ করে যদি কিছু একটা আড়াল চলে আসে, বুঝতে পারবে যে তোমার অবধি আলোটা পৌঁছচ্ছে না, আবার সরে গেলে এবার আলোটা তোমার কাছে আসছে।
ও এটা অনেক সময় লক্ষ্য করছে, বারবার এটা হচ্ছে। ও না ভালো করে দেখার চেষ্টা করছে যে আলোটা কিসের দ্বারা ব্লক হচ্ছে। দুটো মানুষ তো একই জায়গায় বসে হচ্ছে, তারা নড়াচড়া করছে না। তখন ও খুব সূক্ষ্মভাবে খুব মন দিয়ে যখন লক্ষ্য করলো, তখন ও বুঝতে পারলো একটা সেই কালো ছায়ার মতন কিছু একটা, ওই যে দুজন বসে আছে তাদেরকে ঘিরে ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আর যাই ঘুরছে না কেন ওটা এতটাই দ্রুত ঘুরছে, ওকে না চোখে ধরা যাচ্ছে না। আর যখনই ওই অগ্নিকুণ্ড আর কৌশিকের মাঝখানে জিনিসটা আসছে, ওই 1 সেকেন্ডের জন্য বা ফ্র্যাকশন অফ 1 সেকেন্ডের জন্য ওই আলোটা ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন ওই যে একটা আলো আধারের একটা চেঞ্জ আসছে, ওটা ওর চোখে ধরা পড়ছে বা ব্রেনে ধরা পড়ছে বলা যায়। তখন ও বুঝতে পারছে জিনিসটা কি ঘুরছে, ওটা ও না বুঝতে পারছে না যে কি করবো। আমার কি পালিয়ে যাওয়া উচিত, নাকি এখানে থেকে পুরোটা দেখবো এখানে কি হচ্ছে। ইন্টারেস্টিংও লাগছে না ব্যাপারটা কি বলবো, ভয়ও লাগছে। আবার মনে হচ্ছে যে চলে যাওয়া উচিত কোথাও একটা গিয়ে। ওর মনে হচ্ছে যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, আমার চলে যাওয়া উচিত। মিক্সড একটা ফিলিংস আসছে। ঠিক সেই সময় ওই যে কালো জিনিসটা খুব দ্রুত ঘুরছিল, তো এবার খুব আস্তে আস্তে ঘুরছে, এবার যখন যে আস্তে আস্তে ঘুরছে, ওই যে শেপটা এবার আস্তে আস্তে দ্রুত ঘুরলে ততটা চোখে পড়ে না, শেপটা আস্তে ঘুরলে ব্যাপারটা চোখে পড়ে। ও বলছে যে আমার দেখে মনে হচ্ছিল যদি ধর কোন একটা পাখি অনেকটা বড় মানুষের আকৃতির পাখি সাইজের হয়ে যায়, সেই রকম তার একটা ডানা টাইপের আছে, মাথা বোঝা যাচ্ছে, পা বোঝা যাচ্ছে না, আর হাতে বা কাঁধ বা হাতের যে ইয়েটা থাকা উচিত একটা মানুষের, সেই জায়গাটা ডানার মতন লাগছে। দানাটা কিন্তু ওর ছড়ানো নয়, দানাটা কিছুটা মাটির দিকে নাবানো, ওইভাবে জিনিসটা ঘুরছে। ওটা দেখার পরও প্রথম করেছে, না এবার চলে যাওয়া উচিত, এই জিনিস আমি নিতে পারবো না। ও যখনই ভেবেছে, ঠিক তখনই ওই যে দুজন যারা ওখানে বসেছিল তারা ওর অস্তিত্ব টের পেয়ে গেছে। এনি হাও ওরা দুজনেই সাথে সাথে ওর দিকে তাকিয়েছে, আর দুজনে খুব ক্রুদ্ধভাবে তাকিয়েছে। ক্রূর দৃষ্টি বলে এমন না যে চমকে তাকিয়েছে কে ওখানে, এই টাইপের ব্যাপার না। ওরা যেমন রিয়েলাইজও করেছে একই সাথে, সেইভাবে রেগেও গেছে। এবার ভাবছে এবার যদি আমার কোনো ক্ষতি করে দেয় আমি খেয়েছি। আর ও তাড়াতাড়ি ওখান থেকে কোনো রকমে ছুটে ও বাইকে করে চলে এসছে। ওরা ধরতে পারেনি। ওর ভেবেছে যাক, আমাকে তো আর ধরতে পারেনি, আমার আর কিছু হবে না। কিন্তু এইটা ওর একটা বড় ভুল ছিল। ও ভেবেছিল যে এখানেই হয়তো শেষ হয়ে গেল, আমি পালিয়ে এসছি, আর কিছু হবে না। বাট এরপর থেকে ওর সঙ্গে যেই ব্যাপারগুলো শুরু হলো, সেইটাই আস্তে আস্তে তোমাকে আমি বলছি, যেটা ওর লাইফ পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। পুরোপুরি চেঞ্জ, পুরো মানুষটাই চেঞ্জ হয়ে গেছিল। প্রথম দিকে জিনিসটাতে কি হতো, একদম ছোট ছোট করে ব্যাপারটা শুরু হয়েছিল ওর সাথে। ওই যেটা এই কিছুদিন আগে ওর সাথে আমি আরেকবার যোগাযোগ করেছিলাম এখানে আসবো বলে, যাতে ডিটেলে ব্যাপারটা জানতে পারি। তো ও বলেছিল প্রথম যখন যেই জিনিসটা থেকে ওর ডাউট শুরু হয়, ডাউট বা এই সিমটম বলে জিনিসটা শুরু হয়, খুব সিম্পলি ব্যাপারটা হচ্ছে ও বাড়িতে স্পিকারে গান চালিয়ে কাজ করছিল বা কি যেটা করছিল, ঘরের মধ্যে স্পিকারে গান চলছিল। তো ও বুঝতে পারছে যে গানের সাথে সাথে একটা খ্যাস খ্যাসে আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, স্পিকার থেকে। ওর মনে হচ্ছিল স্পিকার থেকে। ও ভাবছে কি স্পিকারটা কি খারাপ হয়ে গেল, নতুন কিনলাম। ও সাউন্ডটাকে একবার বাড়াচ্ছে, কমাচ্ছে, অফ করছে, অন করছে, গানের সঙ্গে সঙ্গে এটা এরকম করে একটা আওয়াজ। ও হচ্ছে তাহলে স্পিকারটা আমি দাম দিয়ে কিনলাম, এরকম একটা বিরক্তি হয় না, আর শখ করে একটা জিনিস কিনেছো তুমি। তো ওই জিনিসটা ভাবছে, ওই হলো প্রথম ওই যে একটা সাউন্ড ও প্রথম পেলো, যেটা ও ভেবেছিল যে স্পিকার থেকে আসছে, স্পিকারে কিছু একটা গন্ডগোল হয়েছে সেটা থেকে আসছে। ট্র্যাক চেঞ্জ করছে, স্পিকারে এদিক ওদিক করছে, সাউন্ড কমাচ্ছে, সাউন্ড বাড়াচ্ছে, কিন্তু ওই আওয়াজটা আসছেই। যাই হোক, ওইটা হলো প্রথম ধরা পড়লো ওর ইয়েতে। তারপরে ও বুঝতে পারলো এই যে একটা সাউন্ডটা ওর মাথায় সব সময় চলছে। আচ্ছা, সব সময়, যেটাকে আমরা হোয়াইট নয়েজ বলি, ওই রকম একটা নয়েজ সবসময় ওর মাথায় চলছে। ঠিক আছে, অনেকদিন ওটা লক্ষ্য করেছে। আর যে আওয়াজের যে ফ্রিকোয়েন্সিটা বা তীব্রতাটা উত্তরোত্তর বাড়ছে,
ঠিক আছে, এবার প্রথমেই যদি কারোর সাথে এরকম হয়, সে কিছুই ভাববে না যে তার সাথে ভুতুরে কিছু হচ্ছে। নর্মালি ও ভেবেছিল ওর কানে কিছু প্রবলেম হয়েছে, যেটা হয়ে থাকে। এটা অনেক সময় মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে দেখতে গেলে হয়। অনেক সময় কানে জল ফল ঢুকে গেলে ওই ফরফর ফরফর করে একটা আওয়াজ ওটা হয়। একটা রকম হয়। কানে প্রবলেম থাকলে মানে ইয়ার ড্রামে যদি কিছু প্রবলেম থাকে, এয়ার প্রেশারের প্রবলেম থাকলে কানে তালা লাগলে ওই জিনিসটা হয়। অনেক সময় দেখবে কানে যাদের পুঁজ জমে তাদের এরকম একটা সাউন্ড তারা শুনতে পায় সবসময়। তো ভেবেছিল সেটাই। ডাক্তার দেখালো, ডাক্তার কানের পরীক্ষা টরীক্ষা করলো, বললো কানে কোনো সমস্যা নেই, বাট তাও ওই ডুজ অ্যান্ড ডোন্টস কিছু বলে দিল, এটা করবে এটা করবে না, কান পরিষ্কার রাখবে, জোরে সাউন্ড শুনবে না হেডফোনে, এই জিনিসগুলো ওকে বলে দিল। প্রথম যেই জিনিসটা ওকে হ্যাঁ, এটা থেকে একটা কানেকশন মানে একটা কানেক্টেড কথা আছে যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম। সেটা হচ্ছে তখন দেখবে খুব পাবজি খেলার খুব ক্রেজ ছিল। পাবজির খুব ক্রেজ ছিল, আরও খুব সারাদিন পাবজি খেলতো। ঠিক আছে, কানে ওই হেডফোন লাগিয়ে সত্যিই ও জোরে জোরে সাউন্ডটা শুনেও পাবজি খেলতো। তো একদিন ওরকম পাবজি খেলছে, এবার পাবজি খেলার সময়ও কিন্তু ওই সাউন্ডটা পেতোই, কারণ ওর মাথায় বা কানে সবসময় সাউন্ডটা ঘুরতো। তো একদিন হয়েছে কি, ওরকম পাবজি খেলছে। এবার পাবজি আমি তো কোনোদিন খেলিনি, তো আমি জানি না, আমি সম্ভবত অনলাইনে বোধহয় অনেকে মিলে খেলা যায়। ও সেরকমই কারোর সাথে একটা খেলছিল, একজন কি দুজনের সঙ্গে। তো এই যে আওয়াজটা আসছিল, মানে ও কানে যে বাজছিল এরকম করে একটা আওয়াজ যখন হচ্ছে, মাঝে মাঝে না একটা ওয়ার্ড, ও মনে হচ্ছে যেন ওয়ার্ডের মধ্যে কিছু একটা শুনতে পাচ্ছে, এবার ওয়ার্ডটাও ধরতে পারছে না। ওকে ওকে, ঠিক আছে। এবার পাবজি খেলার সময় আমি দেখেছি লোকজন খুব মানে কথাবার্তা বলে যে এটা কর ওটা কর, এখানে এনিমি আছে, এই সেই হ্যান ত্যান। এবার ও মনে হচ্ছে যে অপর দিক থেকে যে আওয়াজটা আছে ও এক্সট্রা কোনো একটা গলা পাচ্ছে, মাঝে মাঝে, সবসময় পাচ্ছে না। ওকে, হ্যাঁ, তো জিজ্ঞেস করছে তুই কি এটা বললি, কি বললি, আরেকবার শুনতে পেলাম না, এরকম একটা ব্যাপার। এই জিনিসটাও প্রথম মানে নোটিস করেছিল পাবজি খেলার সময়। তো সেইটা থেকেই ডাক্তার বলেছিল যে যখন তুমি গেম খেলবে বা গান শুনবে সেটা জোরে হেডফোন দিয়ে শুনবে না। তো সেটার পর থেকেও কমিয়ে দিয়েছিল এই কানের সমস্যাটা হওয়ার পর। তারপরে যখন যেই জিনিসটা থেকে ও মানে সমস্যাটা হুট করে বাড়া শুরু হলো, সেটা হলো ওর বাড়িতে মানে ওর আত্মীয়ের বাড়িতে কোনো একটা ফ্যামিলি ফাংশন ছিল। ও গেছে, তো ওর কাজিনরা মিলে সবাই মিলে আড্ডা মারছে, এটা ঘরে বসে আড্ডা মারছে। এবার সেই সময় এবার ওর যখন তুমি দেখবে তোমার মাথার মধ্যে সবসময় একটা ওরকম হোয়াইট নয়েজ চলছে, তোমার না বিরক্ত লাগবে একটা। ও না খুব ডিস্টার্ব থাকা শুরু করেছিল, একটু চুপচাপ হয়ে গেছিল, ও একটু বিরক্ত থাকতো সবসময়। তো ওই আড্ডা যখন হচ্ছিল ও খুব একটা পার্টিসিপেট করছিল না। বাড়িতে জানিয়েছিল ওই ব্যাপারটা? হ্যাঁ, ওই ডাক্তার তো সবই দেখিয়েছে। তো ওর মাও তাই বলেছে, হ্যাঁ তুই সারাদিন মোবাইল দেখিস হ্যান ত্যান, মারা তো সব কিছু তো মোবাইলের সাথে কানেক্ট করে দেয়। তো ওর মাও তাই করেছিল। তো ওর বাবার সাজেশনেই ও ডাক্তারের কাছে গিয়েছিল। তো এর বাইরে তো খুব একটা কিছু হয়নি, খালি একটা ওরকম সাউন্ড শুনতে পাচ্ছে। আর মাঝখানে এই যে পাবজি খেলার সময় কারো এক্সট্রা ভয়েস আসছে সেটাও বলেনি, কারণ নিজেই বুঝতে পারিনি। ওটা একটা গ্লিচ হতে পারে, বুঝতে ভেবেছিল সেটাই। এবার গেম খেলার সময় কত রকম সাউন্ডই তো আসে, সেটা থেকেই ও ভেবেছে। এবার তারপরে যেটা শুরু হলো, এরকম আড্ডা মারছে আত্মীয়ের বাড়িতে বসে কাজিনরা মিলে। তো সেখানে ওর এক দাদা আর তার ফিয়ন্সে দুজন ছিলেন, ওই গ্রুপের মধ্যে গল্প করছে। তো তখন ওদের মধ্যে কথা হচ্ছে জোডিয়াক সাইন নিয়ে। হ্যাঁ, কার কবে জন্ম হলে, কোন মাসে জন্ম হলে কি জোডিয়াক সাইন হয়, নর্মালি ওরা গল্প করছে। তো যে আর কি ফিয়ন্সে ওর দাদা, তো তাকে জিজ্ঞেস করেছে তো তোমার কোন তারিখে জন্ম, তারিখটা আমার মনে নেই, সম্ভবত এপ্রিল মাসে বা এরকম কিছু একটা বলেছিল, নিয়ে আমার অমুক দিনে জন্ম। তো তখন বলছে তাহলে তোমার জোডিয়াক সাইনটা কি হবে বলে এরকম না ভাবছে। আর কৌশিক একটু দূরে বসে মোবাইল ঘাটছে, আর ওর মাথায় তো পুরো চলছে ওই সাউন্ডটা। একটা সময় ছোট্ট করে একটা সাউন্ড শুনতে পেলো, চৈত্র। হ্যাঁ, মানে আমি মাসটা হয়তো ভুলও বলতে পারি, বাট যেটাও শুনতে পেয়েছিল মাথায় সেইটা আমার মনে আছে, চৈত্র বলেছিল। মানে ওর দাদার ফিয়ন্সের যে বার্থ মান্থ ছিল সেটা আমার হয়তো মনে নেই, চৈত্র হলে হয়তো মার্চ এরকম হবে। হ্যাঁ, তো ওর মানে ও আমাকে অ্যাক্টিং করে বুঝিয়েছিল, আমি চেষ্টা করছি বলার কীরকম হয়। মানে এরকম হচ্ছে আওয়াজটা, চৈত্র, মানে পুরো আওয়াজটা মানে আসছে, শব্দটা হলো আবার একটা হোয়াইট সাউন্ড, এরকম একটা ব্যাপার পুরো।
সাংঘাতিক মানে সাংঘাতিক মানে তোমার মাথায় দেখবে হট করে যদি কোনো ওয়ার্ড চলে আসে তুমি ওটা বলে ফেলবে লাউডলি। ও সেটাই বলে ফেললো চৈত্র। ঠিক আছে, এবার কথা তো ওটাই হচ্ছিল। এবার অনেকেই আছে ইংলিশ মান্থ বললে এদিক ওদিক করে বলে দেয় যে এটা বাংলা মাসে এটা হবে। ও বলেছে, কেউ সেটাকে নর্মালি নেয়নি, হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, তাহলে আমার মানে বাংলায় হলে চৈত্রই হবে। কিছু একটা মানে ওরা জিনিসটাকে সন্দেহ করেনি, বাট ওর বাংলা মাছ নিয়ে কোনো আইডিয়াই নেই। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বললে হয়তো আমি একটু আইডিয়া লাগাইয়ে বলতে পারি, আমার যেমন একেবারেই আইডিয়া না ওরও নেই আইডিয়া, ও জানে যে আমি জানি না, বাট আমার মাথায় এই ওয়ার্ডটা এলো তাই বলতে পারলাম। সেটা তো বলতে পারছে না কাউকে। ওর সবাই ভাবছে যে হ্যাঁ ও জানে, ওই হিসেব লাগিয়ে বলেছে। ওই হলো প্রথম ওর সাউন্ড শোনা বা ওয়ার্ড শুনতে পাওয়া। কিন্তু ওই ওয়ার্ডগুলো স্পেসিফিক্যালি কি ওয়ার্ড বা কি শুনতে পেত সেটা হচ্ছে আস্তে আস্তে রিয়েলাইজ করলো। আচ্ছা, ওই হলো প্রথম ওয়ার্ড শোনাও। এরপর থেকে যাই হতো না কেন, কোনো একটা মনে মনে যদি ওর প্রশ্ন আসতো, সেই প্রশ্নের উত্তর যদি মাস, তারিখ বা সাল দিয়ে হতো, ওর সাথে সাথে ওর মাথায় চলে আসতো। ঠিক আছে, যেমন ধরো ও মানে তখন আর কি, তখন তো আমরা ওরকমই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। ঠিক আছে, একটা জায়গায় এক্সট্রা ইন্টারভিউ দিতে গেছে, মক ইন্টারভিউ দিতে গেছিলো। ওরা সরকারি পরীক্ষার জন্য ট্রাই করছিল, তো যেখানে পড়ছিল সেখানে মক ইন্টারভিউ ব্যবস্থা ছিল। তো সেখানে ও মক ইন্টারভিউ দিতে গেছে, যেই দাদাটা আর কি ওর টিচার, সেই ইন্টারভিউ নিচ্ছে। তো সে কি একটা বেশ জিজ্ঞেস করেছে, কোনো একটা ইতিহাসের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, কি অমুক সালে কি হয়েছিল বা এটা কোন সালে হয়েছিল। ও জানে না, কিন্তু বাট ওই যে তারিখটা ওর মাথায় চলে এলো। ওই রকম মানে শুনতে পাচ্ছে, হোয়াইট সাউন্ডের মাঝখানে জাস্ট পপ আপ করলো মানে ওই তারিখটা, দেন আবার হোয়াইট সাউন্ড। ওটা ও বললো, হ্যাঁ ঠিক বলেছিস। ও দাদাটাও তো জানে না যে কীভাবে বললো, আর জানে ইন্টারভিউতে মক ইন্টারভিউ হচ্ছে, ও কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি বলেন। বাট ওর অবাক লাগা শুরু হলো যে আমি কি করে পারছি। প্রথমে ও ভেবেছিল যে তাহলে ওর কোনো কি মানে নর্মাল কোনো পাওয়ার চলে এসছে ওর কাছে, যে হ্যাঁ আমি যা মানে জানতে চাইবো সেটা জেনে ফেলবো, বাট সেটাও নয়। এরপরে যেটা ওর শুরু হলো সেটা হচ্ছে যে ধরো ও কারোর সাথে কথা বলছে, সেই কথা বলার মাঝখানে ওরকম একটা তারিখ শুনতে পেত। ঠিক আছে, যে কোনো তারিখ হতে পারে, সাল হতে পারে, মাসও হতে পারে, মানে গোটা একটা হয়তো ডেট মান্থ ইয়ার এরকম গোটাও হতে পারে, বাট একটা ডেট বলে দিল। ডেটটা ওইভাবে বলতো না, এটা সংখ্যা বলে দিত, বাট সংখ্যা মানে ওটা ডেটই হবে। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝতে পারতো না যে কেন হচ্ছে। যখন ও ধরতে পারলো তখন ও একটা বীভৎস শক খেলো। কেন? ওর এক জেঠু ছিলেন, তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন। ঠিক আছে, তো উনি মানে চিকিৎসা করানোর জন্য ভেলোরে যাচ্ছিলেন, ভেলোরেই বোঝা যাচ্ছেন, হ্যাঁ ভেলোরেই যাচ্ছিলেন। তো ভেলোরে যাওয়ার আগে ওদের বাড়িতে এসেছিলেন দেখা করতে। তো দেখা করার সময় উনি যখন কথা বলছিলেন সেই সময় একটা শুনতে পেয়েছিলেন, ও আর কি একটা ডেট শুনতে পেয়েছিল, বাট ও ফর্চুনেটলি সেটা বলে দেয়নি, বাট ডেটটা মনে ছিল। ডেটটা ছিল সম্ভবত ও যেটা কথা বললো 18ই ফাল্গুন। আচ্ছা, 18ই ফাল্গুন বাংলা ডেট। বাংলা সবসময় বাংলা ডেটই শুনতে পেতো, ইংলিশ ডেট শুনতে পেতো না, এটা হয়তো আমি বলিনি, সবসময় বাংলা ডেটই শুনতে পেতো। তো এটা শুনে ওর মনে থেকে গিয়েছিল এই তারিখটা। তো তারপরে অনেক দিন কেটে গেছে, এই ধরনের তারিখও শুনতো, কিন্তু অতটা আর মাথা ঘামাতো না। কিন্তু তারপরে যেটা হলো, ওর যে জেঠু যার কথা বললাম তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন, তিনি মারা গেলেন। আচ্ছা, ঠিক আছে, তার মৃত্যু সংবাদ এলো। তো তার মৃত্যু সংবাদ আসার পর কাজটার সব মোটামুটি চলছে আর কি। তো সেই সময় ওনার ছবি বাঁধানো হবে, সেটাতে ওকেই বলেছিল যে আমি ছবি বাঁধাতে দিয়েছি, মানে জেঠুর যিনি ওয়াইফ জেঠি আর কি, তিনি বলেছিলেন ছবি বাঁধাতে দেওয়া আছে, বাবু তুই একটু নিয়ে গিয়ে। তো সাইকেল নিয়ে গেছে, ছবিটা দিয়েছে ওকে। তো যিনি দোকানদার তিনি বলছেন যে একবার দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। ছবিটাও দেখছে, ছবিটা ও কিন্তু দেয়নি বাঁধাতে, হয় জেঠি বা জেঠির পরিচয় বা ওদের ফ্যামিলি অন্য কেউ আছে, সে দেখেছে। ছবিটাও যখন দেখছে, ইংলিশ তারিখ এই লেখা থাকে, দেখবে যিনি মারা গেছেন তার নাম লেখা থাকে, তারপরে তার জন্ম তারিখ লেখা থাকে, তারপর তার মৃত্যু তারিখ লেখা থাকে।
জন্ম তারিখ মৃত্যু তারিখের তারিখ প্রথমে ইংলিশে লেখা থাকে, তারপর দেখবে বাংলায় লেখা থাকে। ও বাংলা তারিখটা মৃত্যু তারিখটা যখন দেখে ওর না ওরকম পুরো মানে আর মরতে পারছে না দাঁড়ানো অবস্থা। 18ই ফাল্গুন ওই প্রথম ও রিয়েলাইজ করলো তারিখগুলো যে শুনতে পেত কিসের তারিখ। যে কোনো মানুষ, মানে এমন নয় যে সব মানুষের সামনে দাঁড়ালেই ও শুনতে পাবে, কিছু কিছু মানুষের সামনে দাঁড়ালে বা কথা বললে ও ওই তারিখগুলো শুনতে পেত। তখন সেই দিন ওই সময় দাঁড়িয়ে ও রিয়েলাইজ করলো যে তারিখগুলো শুনতে পেত সেইগুলো হচ্ছে সেই স্পেসিফিক মানুষগুলোর মৃত্যু তারিখ, যাদের সামনে দাঁড়িয়েও শুনতে পাচ্ছিল। হ্যাঁ, তারপর এটাও প্রথম রিয়েলাইজ করলো। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো যখনই বাড়ছে ওর মধ্যে না একটা অ্যাংজাইটি কাজ করছে যে আমি যখনই মানুষের কাছে যাচ্ছি তার মৃত্যু তারিখ শুনতে পাচ্ছি, আমি মানুষের কাছে যাব না। ঠিক আছে, ওর একটা ভয় কাজ করতে শুরু করলো যে আমি হয়তো ওই মানুষগুলোর জন্য ব্যাড ওমেন হিসেবে যাচ্ছি, যে আমি ওদের তারিখ শুনতে পাচ্ছি মানেই হয়তো ওদের মৃত্যু হচ্ছে, মানে ওর একটা গিল্টি ফিলিং শুরু হলো। এর মধ্যে আরও কয়েকটা জিনিস ওর সাথে হতো, সেটা হচ্ছে ওর গা থেকে না খুব বিশ্রী গন্ধ বেরোতো। আচ্ছা, ওর গা থেকে গন্ধ বেরোতো, আর ওর মা ওকে যাচ্ছে তাই বলে গালাগাল করতো, তুই স্নান করিস না, তুই একটা নোংরা, অমুক তমুক হ্যান ত্যান। কিন্তু ও কিন্তু স্নান করতো, ও স্নান করছে, ভালো সাবান যাই হোক না কেন ইউজ করছে, যতই হোক ভালো সাবান ইউজ করুক, দামি পারফিউম ডিও যাই ইউজ করুক না কেন, ওই যে একটা বিশ্রী গন্ধ ওটা কিছুতেই ওর গা থেকে যেত না। মহত্বটা কীরকম হয়তো তুমি ভাববে যে ওরকম পচা মাংসের মতন গন্ধ, তা কিন্তু না, গন্ধটা ছিল বিষ্ঠার গন্ধ। বিষ্ঠা মানে পটির গন্ধ। ও আচ্ছা, ঠিক আছে, ওই রকম টাইপের একটা গন্ধ বেরোতো, কিছুতেই ওর গা থেকে যেত না, মানে যতই ও পরিষ্কার থাকার চেষ্টা করুক না কেন হতো না। আর মুখ দিয়ে গন্ধ বেরোতো, মুখের দুর্গন্ধ যেত না। এইটা বেশ কিছুদিন কাটার পর ওর একটা অদ্ভুত মেন্টালিটি শুরু হয়ে গেল যে আমার গা থেকে তো গন্ধই যাচ্ছে না, তাহলে স্নান করে লাগ কি আছে। আচ্ছা, ঠিক আছে, আর এমনিই তো আমি সবাই আমাকে নোংরা ভাবছে, তো নোংরাই থাকি, পরিষ্কার করবো কেন নিজেকে। এই করতে করতে স্নান করা ছেড়ে দিল, দাঁত মাজা ছেড়ে দিল, ওই মাথা আঁচড়ানো, মানে হাইজিন ব্যাপারটা যেটা একটা থাকে বেসিক হাইজিন মানুষের, সেটা ওর পুরোপুরি চলে গেল। বাবা মা কথা বকা দিচ্ছে, গালাগাল দিচ্ছে, ওর যারা বন্ধু বান্ধব রয়েছে তারা খিস্তি খেয়ে করছে, তুই এত নোংরা কেন থাকিস, তুই তো আগে এরকম ছিলিস না। ও সবার ওপর চোটপাট করছে, কিছু করছে, বাট ও নিজেকে না বদলাচ্ছে না, আর মানে নর্মাল হচ্ছে না, ওরকম নোংরা থাকছে। এই জিনিসগুলো হওয়ার পর যেটা আরেকটা ও ভয় পাওয়া শুরু করলো, সেটা হচ্ছে ও যখন ঘুমোতো ও একটা জিনিস সেটা লক্ষ্য করতো, ধরো শুয়ে রয়েছে, তো অনেক সময় দেখবে বাড়িতে কোনো বাচ্চা থাকলে টুক করে খাটে উঠে গিয়ে তোমার উপরে উঠে পড়বে, ঠিক আছে, আবার নেমে যাবে। ও ঠিক সেই জিনিসটা ও ফিল করতো, মানে ধরো খাটে শুয়ে রয়েছে, খাটের বাঁ পাশ থেকে কেউ একটা উঠে ওর উপরে উঠলো, উপরে ওঠা মানে কিন্তু উপরে দাঁড়িয়ে থাকা বা উবু হয়ে বসে থাকা তা নয়। বাচ্চারা দেখবে বাবার বুকের ওপর যেরকম না শুয়ে থাকে না, উল্টো হয়ে উপর হয়ে, মানে একজনের উপরে আরেকজনের যদি উপর হয়ে শুয়ে থাকে, ঠিক সেই জিনিসটা হতো। আর 1-2 সেকেন্ড পরই জিনিসটাকে সরে যেত, মানে অন্য দিক দিয়ে বেরিয়ে যেত ব্যাপারটা। এই জিনিসটা ওর সাথে প্রায় রোজ রাতেই হতো। একদিন যেটা ও দেখে ভয় পেল, সেটা হচ্ছে মাঝরাতে ও না উঠছে, মানে বাথরুম যাবে হয়তো, সেটার জন্য উঠছে। এবার তুমি দেখবে তুমি যখন চিত হয়ে সোজা হয়ে শুয়ে থাকবে, যখনই তুমি উঠবে তোমার দৃষ্টিটা প্রথম পড়বে তোমার পায়েতেই, ঠিক আছে। ওরকম একদিন রাত্রিবেলা উঠেছে, বাইরে মানে জানলা খোলা ছিল, বাইরে থেকে আলো আসছে হালকা হালকা, ওরকম উঠেছে, পায়ের দিকে জাস্ট চোখটা দিয়েছে, ও দেখতে পাচ্ছে যে খাটটা যেখানে এন্ড হয়েছে ওইখানে কিছু একটা তার মাথার এতটা দেখা যাচ্ছে, মানে ওর পায়ের দিকে তাকিয়ে এভাবে বসে রয়েছে, মানে মাটিতে সেই জিনিসটা বসে রয়েছে, আর তার হাটের বিট থেকে তার সাথে এইটুকু দেখা যাচ্ছে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওই জিনিসটা দেখো আবার শুয়ে পড়েছে, ঠিক আছে। ও আর উঠে ও যে বাথরুম যাবে সেটা ওর মানে সাহস হয়নি, ওরা উঠতেই পারছে না, ভাবছে যে আবার উঠলে আবার যদি দেখতে পাই। তো ওই প্রথম হচ্ছে কিছু একটা দেখতে পাওয়া, ওর শুনতে পাওয়ার সাথে সাথে এই দেখতে পাওয়াটা চলছে। তারপরে যেটা শুরু হলো, এইগুলো কিন্তু চলছিলই, যে ওর ঘরে কেউ একটা রয়েছে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি খুব বেশি আর এলোভেরেট করছি না।
তো এই জিনিসগুলো হচ্ছে। আরেকটা যেটা শুরু হলো, সেই যে লোক দুটোকেও দেখেছিল ইয়েতে বেসমেন্টের নিচে। বেসমেন্টের নিচে, যারা আর কি যজ্ঞটজ্ঞ কী করছিল তখন তো জানতে পারেনি, কিছু একটা চলছিল। ও না যেখানে সেখানে লোকগুলোকে দেখতে পাচ্ছে। আচ্ছা, ও হয়তো পড়তে যাচ্ছে, মানে যেখানে ওই সরকারি চাকরির জন্য যেখানে পড়তো, যেখানে বসে পড়াশোনা করছে, পাশে হয়তো জানলা, এরকমভাবে হয়তো তাকালো, তাকিয়ে দেখতে পাচ্ছে রাস্তা পার হয়ে যে ফুটটায় ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। এই ধরনের না প্রায় জায়গায় জায়গায় দেখতে পেত। কিন্তু সেই লোকগুলোর যদি তার ওর ওপর রাগ থাকে, কাছে আসা উচিত, কাছে এসে কিছু চার্জ করা উচিত, কিছু বলা উচিত, হ্যাঁ তোকে আমি সেদিন দেখেছিলি অমুক তমুক, কিছু একটা বলা উচিত। তারা কিন্তু সেটা করতো না, তারা দূর থেকে না ওকে ফলো করতো। মানে ও দেখতে পেত, ও কাউকে বলতো না ব্যাপারটা। তাহলে তো সবটাই বলতে হবে যে রাত্রিবেলা আমি ওখানে গেছিলাম, এসব দেখেছি, ওনার সাহস পেত না। কিন্তু ওই লোক দুটোকে ও প্রায়ই দেখতে পেত বিভিন্ন জায়গায়, আর ভিড়ের মধ্যে বেশিরভাগ দেখতে পেত। এমন নয় যে ফাঁকা জায়গায় এসে ওকে ভয় দেখাচ্ছে বা কিছু, ভিড়ের মধ্যে একটা লোককে ওরকম দেখতে পাচ্ছে যে ওর দিকে তাকিয়ে রয়েছে। তো এই জিনিসটা হচ্ছে ওর সাথে। দ্বিতীয় আরেকটা জিনিস হয় যেটা শুরু করলো, তারপর থেকে স্বপ্ন আসা শুরু হলো ওর বিভিন্ন রকম। একটা জিনিস ও ইয়ে করেছিল, এদের দেখার আগে নর্মালি না ওর মানে দুঃস্বপ্নটা খুব বেড়ে গেছিল, বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখতো। তো এবার মেন্টালি যখন মানুষ একটু ডিস্টার্ব থাকে, দুঃস্বপ্ন অনেক সময় দেখে। তো এইটাকে অত বেশি গুরুত্ব দেয়নি, বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখতো। এমন না যে এক জিনিস বারবার দেখছে, কিন্তু এখন ওর এক জিনিস বারবার দেখা শুরু হলো। কি হচ্ছে, ওই যে দুটো লোকের কথা বললাম, একজন দাড়িওয়ালা লোক ছিল যে বড় চুল জটাওয়ালা, আর একজন নর্মালি ছেলেদের মতো। তো সেই যে জটাওয়ালা লোকটা, সে এই স্বপ্নে এসে খালি একটাই কথা বলতো, দিয়ে যা, দিয়ে যা, ফিরিয়ে দিয়ে যা, এরকম কিছু একটা বলতো। এবার ও বুঝতে পারতো না যে কি দেব আমি, কিসের কথা বলছে আমার স্বপ্নে এসে। আরেকটা যে ছেলেকেও দেখেছিল, তাকেও স্বপ্নে দেখতো, তাকে খুব কম দেখতো, ওই জটাওয়ালা লোকটাকে বেশি দেখতো। সেও এসেও একই কথা বলতো, ফিরিয়ে দিয়ে যা, ফিরিয়ে দিয়ে যা, দিয়ে যা, এরকমভাবে ওকে বলতো। আর ওনার সেরকম মানে বিভিন্ন রকম জিনিসপত্র ওর সাথে হতে হতে ওনার পাগলাটে টাইপের হয়ে গেছিলো। ও আর নর্মালি নিজেকে ধরে রাখতে পারে। এক তো ওর হাইজিন গেছিলো একদম নষ্ট হয়ে, ওর মেন্টাল পিস একেবারে চলে গেছিলো। বিভিন্ন লোকজনের সাথে ওই যে তারিখ শুনতে পেত, ওটার ভয়ে ও আর কি আর লোকজনের সাথে মিশতো না, যে কারো তারিখ যদি আমি শুনতে পেয়ে যাই। ও কি একেবারেই স্নান টান পুরো বন্ধ করে দিয়েছিল? পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। কারণ ওর যুক্তি ছিল যে আমার গা থেকে তো গন্ধই বেরোবে, তাহলে আমি কেন স্নান করব। ওর যুক্তি এটা ছিল। কারণ ওর যেহেতু একটু মানে মানসিক সমস্যা হওয়া শুরু করেছিল, তো ওর যুক্তিগুলোও খুব একটা নর্মাল যুক্তি ছিল না, কিন্তু আমাদের কাছে সেটাকে পাগলামিই মনে হলো। তো এই জিনিসগুলো হওয়া যখনই শুরু করলো, ও একদিন না ভাবলো যে এই যে লোকগুলো দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখে, আমি নিজেই ওদের কাছে যাব, গিয়ে যদি দরকার পড়ে আমি হাত পায়ে ধরে ক্ষমা চাইবো, কারণ আমি তো ইন্টেনশনালি কিছু করতে যাইনি, কিছু হয়ে গেছিলো এই ব্যাপারটা। এবার ও যখন চেষ্টা করতে লাগলো যে ওই লোকগুলোর কাছে আমি যাব, লোকগুলোকে না ধরতে পারতো না। মানে ধরো তুমি দূর থেকে দেখছো ভিড়ের মধ্যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, তুমি ওর কাছে যাওয়ার চেষ্টা করলে, যেই কাছাকাছি যাবে দেখবে লোকগুলো আর নেই, ভিড়ের বাকি সবাই লোকজন আছে, ওই লোকটা আর নেই। ও এটা প্রায় চেষ্টা করতো, কিছুতেই কিছু হতো না। এবার ওর মা বাড়ির লোক বিভিন্ন লক্ষ্য করলো যে ওর মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, ও এই জিনিসগুলো হচ্ছে, ভয় পাচ্ছে। ওর ঘরে যে এরকম কিছু দেখতে পাচ্ছে সেটা ওর মাকে জানিয়েছিল। তো ওর মা ভেবেছিল কি যে একটা ভালো তারাপীঠে নিয়ে যাওয়ার কথা ওর বলছিল, তাহলে চল একটু দর্শন করে আসবি, একটু মন্দির টন্দিরে গেলে হয়তো ভালো হয়ে যাবে। তো নিয়ে গেছিল, ওকে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল, গাড়ি করে ওরা যাচ্ছিল। এবার তারাপীঠের যাওয়ার আগে, তারাপীঠে ওখানে ওরা ঢোকেনি আর কি, তার আগেই একটা মন্দির টাইপের পড়েছে। ওরা ভেবেছে অনেকক্ষণ গাড়িতে বসে আছি, মন্দিরটা দেখতে বেশ সুন্দর হয়েছে, কোন মন্দির আমি কিন্তু জানি না, একটু অখ্যাতনামা মন্দির কোন, ঠিক আছে। ওরা ভেবেছে যে যাই একটু প্রণামও করে আসি, হাত পাও একটু ছাড়িয়ে দিয়ে আসি, সামনে চায়ের দোকানও ছিল, চাটা খাবে। তো সবাই নেমেছে গাড়ি থেকে, ও আর ওর মা নেমে ওকে বলছে চল মন্দিরটা একটু দেখে আসি, ভেতরটা প্রণাম করে আসি। ওকে নিয়ে যেই ঢুকতে গেছে, একজন যে ওখানকার পূজারি, তিনিও অন্য দিক থেকে ওই ডালা বা থালা নিয়ে, পুজোর থালা নিয়ে ঢুকতে যাচ্ছেন, তিনিও ঢুকতে যাচ্ছে।
তো ঠিক সময় উনি থেমে গিয়ে কৌশিকের দিকে তাকে এরকম বলছেন যে শোন, তুই কি এমন কোথাও গিয়েছিলে যেখানে তোর যাওয়ার কথা ছিল না, মানে যাওয়া উচিত ছিল না? সেই পূজারি ওকে দেখেই বলে দিয়েছে? দেখেই বলে দিয়েছে, আউট অফ নোওয়্যার। ও না চুপচাপ হয়ে রয়েছে, ও ভাবছে মা রয়েছে সামনে, কিছু তো বলা যাবে না। সবার আগে ভয়টা মায়েরই আসে যে কি বলবো, আর ও তো হকচকিয়ে গেছে, হুট করে এরকম বলেছে। তার উপর বাবার বাইক নিয়ে গেছিল। হ্যাঁ, বাবার বাইক নিয়ে এদিক ওদিক যেত, বাবা যেটা জানতো, কিন্তু এত দূর চলে গেছে সেটা হয়তো জানেনি। তো বাবারও একটা মার খাওয়ার একটা ভয় আছে। তো তারপরে ও ভাবছে যে বলবো কি বলবো না। তারপরে যে কথাটা বলেছিল সেটা না বুঝতে পারিনি, যে কোশ্চেনটা করেছিল। তারপরে বলছে তুই কি নিজে থেকে চেয়েছিলি না তোকে জোর করে দিয়েছে? নিজে থেকে কি চাইবো, আমাকে জোর করে কি দেবে? না, ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তারপর আবার জিজ্ঞেস করছে, তুই নিজে চেয়েছিলি নিতে, না তোকে জোর করে দিয়েছে, ভুল বুঝিয়েছিল? ও কোনো কথাই বুঝতে পারছেন যে কি বলতে চাইছে। তারপরে বলছে যে আচ্ছা, তার মানে তুই মাঝখানে গিয়ে পড়েছিলি না, এটা বলেছে। ওর মাও জিজ্ঞেস করছে যে কি হয়েছে ব্যাপারটা। এবার ওর মা এটা মানে বুঝতে পারছে যে এই যে মানুষটি কথা বলছেন তিনি অনেক কিছু বুঝতে পারছেন, তিনি একজন জ্ঞানী মানুষ। এবার ওর মা গিয়ে সব কিছু খুলে ওনাকে বলছে, দেখুন না আমার ছেলেটা এরকম করছে, স্নান করে না, কিছু করে না, যা প্রবলেমও করছে সেই সব বলছে। তো বলছে যে না, মন্দিরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তুমি আমাদের অন্য একটা জায়গা আছে আর কি, যেখানে আর কি ভিজিটার্স আসে ওদের, সেইখানে এসো। মন্দিরটার পিছন দিকে গিয়ে ওদেরকে নিয়ে গেল, ওকে আর ওর মাকে নিয়ে বসালো, বসিয়ে বলছে যে তুই আমাকে, কৌশিককে বলছে তুই আমাকে ঠিক করে বলতো কি হয়েছে। ও না ভয় পাচ্ছে, মার সাথে বলছে ঠিক আছে, তো বলছে কোনো ভয় নেই, মা তোকে কিছু বলবে না, আমি বলে দেবো মাকে। তখন ও এরকম বলছে যে আমার সাথে এরকম কেস হয়েছে, আমি না এরকম তারিখ শুনতে পাই। বলছে শুধু তারিখ শুনতে পাস, আর কিচ্ছু শুনতে পাস না? বলছে না, তুই কখনো কিছু, মানে যার ভয়েস তোর মাথায় আসে তাকে তুই কখনো কিছু জিজ্ঞেস করেছিলি? বললো না, আমি তো কিছু জিজ্ঞেস করিনি, আমি ভাবি যে আমার এমনি আসে। বলছে তুই কিছু জিজ্ঞেস করে দেখ তো এখন। ঠিক আছে, বলছে কি জিজ্ঞেস করবো? বলছে কিছু একটা জিজ্ঞেস কর যেটা তোর জানার কথা নয়, মানে যেই উত্তরটা তুই জানিস না এমন কিছু একটা জিজ্ঞেস কর। ও বলছে জোরে জিজ্ঞেস করবো? বলে না, মনে মনে জিজ্ঞেস কর। ও মনে মনে কি জিজ্ঞেস করেছিল সেটা আমাকে বলেনি, হয়তো নিজের এখন মনে নেই। কিছু একটা জিজ্ঞেস করেছিল, উত্তর এলো না। বলছে না, কিছু তো শুনতে পাচ্ছি না। বলছে এমন একটা কিছু জিজ্ঞেস কর যেটা ওরকম তারিখে আবার মানে আসে। ও জিজ্ঞেস করেছিল এই যে সামনে যে মানুষটা বসে আছে তার মৃত্যু দিবস করো, কারণ ও জানে ও মৃত্যু দিবসে শুনতে পায়, ও সেই জন্য সেইটাই কোশ্চেন করেছে, শুনতে পেয়েছে। এবার ওই যে ভদ্রলোক, তিনি এতটাই হয়তো ওনার পাওয়ার এতটাই বেশি, তিনি না বুঝতে পারছেন ও কি জিজ্ঞেস করেছে। বলছে আমারটাই জিজ্ঞেস করতে হলো, এরকম করে বলেছে। বলছে এর অন্য কিছু জিজ্ঞেস কর, বলছে তারিখ দিয়েই জিজ্ঞেস কর, বাট মৃত্যু তারিখ জিজ্ঞেস করিস না, অন্য কিছু জিজ্ঞেস কর। ও মনে মনে জিজ্ঞেস করেছিল এই যে যেখানে আমরা বসে রয়েছি, এই যে পূজা যে শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হয়েছিল, মনে মনে কোশ্চেন করেছিল। তো ওর একটা শুধু সংখ্যা শুনতে পেয়েছিল। এবার সেই সংখ্যাটা ডেট নাকি সাল নাকি কত বছর আগে শুরু হয়েছিল সেইটা বলেছে, সেটা ধরতে পারেনি, বাট একটা সংখ্যা ওর মাথায় এসেছিল। তো ও সেটাও লাউডলি বলেছে। সংখ্যাটা আমাকে বলেছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, 158 বা 151 এরকম টাইপের কিছু একটা বলেছিল। তো উনি শুনে বলছেন হ্যাঁ উত্তর আসছে, তো শুধুমাত্র এক ধরনের কোয়েশ্চেনেরই আনসার আসছে তোর কাছে। বলছে ঠিক আছে, তোর সাথে মানে কি বলবো, ইংলিশে বলতে গেলে ল্যাচ হয়ে যাওয়া, যেটা আর কি অ্যাটাচ হয়ে গেছে কিছু একটা। এবার ওর মা তো ভয় পেয়ে গেছে যে কী জিনিস অ্যাটাচ হয়েছে। তখন উনি বলছেন যে দেখ, তোর ছেলে যেখানে গিয়েছিল সেইখানে যে কাজটা হচ্ছিল সেটা খুব গুচ্ছ কাজ, খুব গোপন কাজ হচ্ছিল, তোর ছেলে ওখানে গিয়ে পড়েছিল বলেই এই সমস্যাটা হচ্ছে। এবার এই যে সমস্যা, সেই সমস্যাগুলো শুধুমাত্র তোর ছেলে ফেস করছে না, ওইখানে যে দুজন ছিলেন তারাও এখন সমস্যায় জর্জরিত হয়ে গেছেন। আচ্ছা, কি হচ্ছিল তখন সেটা ওই ভদ্রলোক তিনি বলেছেন। এবার তার যে গুরুদেব তাকে খবর দিয়ে আনিয়েছেন আর কি, তাকে সব কিছু বলেছে, বলা টলার পর এবার উনি কি সব গুনতে, সে কড়ি দিয়ে গোনায়, এরকম একটা কিছু ব্যাপার আছে, আমি সেই ব্যাপারে খুব একটা কিছু জানি না, তো সে ব্যাপারে আমি খুব একটা মন্তব্য করছি না।
তো কড়ি চালা যেটাকে বলে, কড়ি চেলে ওনারা দেখলেন, বিভিন্ন রকম কিছু করে দেখলেন। তো বলছে যে ওই যে দুজন মানুষ, যিনি জটাধারী যে মানুষটা ছিলেন, তিনি হচ্ছেন মানে কর্ণপিশাচিনী, তিনি সাধক আর কি, কর্ণপিশাচিনী সাধক। এবার যে পিশাচিনী সাধনা করে তার সঙ্গে তো কর্ণপিশাচিনী সবসময় থাকে। এবার সে যদি চায় যে আমি এই যে পিশাচিনীকে আমি ত্যাগ করব, তাকে অন্য কাউকে দিয়ে যেতে হবে। তো তুমি চলে যাও বললেই চলে যাবে না, কাউকে দিয়ে যেতে হবে, এবং যাকে দেবে তাকেও নিজের ইচ্ছায় গ্রহণ করতে হবে, যে হ্যাঁ যে তোমার পিশাচিনীকে আমি আমার কাছে নিলাম, ঠিক আছে। ওই যে প্রসেসটা, তখন ওই জিনিসটা চলছিল, মানে ওই জটাধারী যে মানুষটি, তিনি তার পিশাচিনীকে, ওই যে অল্প বয়সী যে ছেলেটি, তাকে দান করছিল সেই বেসমেন্টের তলায় রাত্রেবেলায়। এক্স্যাক্টলি। আর এই জিনিসগুলো যেখানে করা হয়, সেই জায়গাগুলোকে একেবারে নির্জন হতে হয়। প্রথম কথা, কোনো জনমনুষ্য যাতে না থাকে এসব জায়গায়, আর কোনো তৃতীয় ব্যক্তিও যেন না দেখতে পায়। একদমই তাই। এবার এসব কাজ করার জন্য হয়, আইডিয়াল জায়গা হচ্ছে শ্মশান ক্ষেত্র। এবার কলকাতার যে শ্মশান ক্ষেত্র, সেখানে তো লোকে প্রেম করতে যায়, এতটাই জমজমাট জায়গা। এবার ওখানে এই ধরনের কাজ করা যায় না, লোকারণ্য থাকে। এবার সবসময় মৃতদেহ আসছে সৎকারের জন্য, আর একদম এত আলো, এত সবকিছু, ওখানে এই জিনিস হয় না। তো ওটার জন্য ওরা একটা আইডিয়াল জায়গা কি খুঁজেছিল, অফিস পাড়া, যেখানে সন্ধ্যের পর অফিস সব ছুটি হয়ে যায় এবং কেউ থাকে না। ওটা কাইন্ড অফ শ্মশানের মতোই জায়গা, কেউ আসে না। আর যেই বিল্ডিংয়ে ওরা কাজ করছিল, সেই বিল্ডিংটা তো একেবারে পরিত্যক্ত বিল্ডিং, ওখানে আরোই কেউ আসবে না। তো ওদের দিক থেকে দে ওয়ার রাইট, ওখানে সত্যিকারও আসার কথা নয়। কিন্তু ভাগ্যচক্রে কৌশিক সেই দিনই ওইখানে ইনভেস্টিগেশন বলবো না, চলে গেছে, ভিডিও করার জন্য চলে গেছে। এতটাই ওর ভাগ্যটা খারাপ। আর 1-2 দিন আগে পরে যদি যেত, তাহলে এতটা বিপদও করতো না। তো সেই দিনই ও গিয়ে পড়েছে। এবার যখনই ওই এক্সচেঞ্জটা হচ্ছে, তখন ও গিয়ে পড়েছিল। ওই যে ঘুরছিল ব্যাপারটা কি হওয়া উচিত ছিল, এই দুজন মানুষ এর থেকে এর কাছে চলে যাবে, ঠিক আছে। বাট যেহেতু ওখানে তৃতীয় ব্যক্তি চলে এসছে, এবার ও কারোর কাছে যেতে পারছে না, ও ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আছে। এবার যখন একটা জিনিস তুমি গ্রহণ করছো, তোমার কাছে চলে আসা উচিত। যে রিসিভার, সে দেখতে পাচ্ছে আমার কাছে তো আসছে না, তখন ওরা রিয়েলাইজ করছিল এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে, যে কারণে জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আসছে না। ঠিক যেই সময় ওরা রিয়েলাইজ করেছে এই ব্যাপারটা, তখনই ওরা একসঙ্গে ওর দিকে তাকিয়েছিল, সেই জিনিসটা হয়েছে, ঠিক আছে। ওরা যখন রিয়েলাইজ করলো যে হ্যাঁ ও রয়েছে, তখন তো তারপরে তো আমি বলেইছি কি হয়েছিল কেসটা। তো উনি বললেন, যে গুরুদেব মানুষ, উনি বললেন যে দেখো তোমার সাথে এই জিনিসটা হয়েছে, যে কারণে এই যে পিশাচিনী এখন 3 জনের কাছেই অল্প করে আছে। আচ্ছা, যার থেকে ছেড়ে আসা উচিত তাকেও জ্বালিয়ে মারছে, তাকেও পুরোপুরি ছাড়তে পারছে না। যার কাছে যাওয়ার কথা ছিল তাকেও পুরোপুরি যেতে পারছে না। মাঝখান থেকে তুমি চলে এসছো, তোমাকেও এসে কিছু না কিছু বলে দিয়ে যাচ্ছে। এবার কর্ণপিশাচিনীর ক্ষেত্রে কি হয়, তুমি যা জানতে চাইবে মোটামুটি সবই বলে দেবে, অতীত আর বর্তমানে, ভবিষ্যৎ বলতে পারে। কিন্তু ওর কাছে তো সেটা আসছে না, ও খালি তারিখ জানতে পারছে, আর তারিখটাও মানে নিজে থেকেই বলছে মৃত্যু তারিখটা। আর যদি ও প্রশ্ন করে, তারিখ দিয়ে যদি কোনো প্রশ্ন করে, মানে যেই প্রশ্নের উত্তরটা তারিখ দিয়ে হবে, একমাত্র সেই প্রশ্নের আনসারই ও পাচ্ছে। তার মানে কি, ওই পিশাচিনী বা যেটা রয়েছে কর্ণপিশাচিনী, সেইটা না আংশিকভাবে কাজ করছে, পুরোপুরিভাবে কাজ করছে না। কারণ ও তো পুরোপুরি ওর কাছে নেই টেস্টটা, ও তো গ্রহণও করেনি, ও ব্যাপারটা জানেই না, ও মাঝখানে গিয়ে পড়েছে, তো দেখে ফেলেছে আর কি। এটাই হচ্ছে ওর মানে খারাপ দিক, মানে যেটা ওর দোষ আর কি। এবার যাদের ওরা প্রায়ই দেখতে পাচ্ছে, এবার পিশাচিনীর জন্য ওরা না ওর কাছাকাছি যেতে পারছে না, মানে কৌশিকের কাছাকাছি আসতে পারছে না, এসে চার্জ করতে পারছে না যে যেটা হয়ে গেছে, এটা এরকম একটা ব্লান্ডার হয়ে গেছে, তুমি ভাই আমার কাছে এসো, আমরা সব ঠিক করে দিচ্ছি। এবার ওদের সঙ্গে কি হয়েছে বা হচ্ছে সেটা খুব একটা উনি বলেননি, কিন্তু ওরাও যে কষ্টে আছে সেটা বুঝতে পেরেছে। এবার যে কারণে ওরা যেহেতু কৌশিকের কাছাকাছি আসতে পারছে না, এবার ওদেরও তো ক্ষমতাটা আছে। কর্ণপিশাচিনী সাধনা করেছে মানে এমন নয় যে একটু হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হলো যাই একটু কর্ণপিশাচিনী সাধনা করে আসে, সেরকম না তো, একটা বেস রাখবে তাদের, তো তাদের ক্ষমতা আছে। তো সেই ক্ষমতার
স্বপ্নতে ভিত্তি করেই ওকে না ওর স্বপ্নতে মানে ম্যানিপুলেট করে ওর স্বপ্নতে এসে বলার চেষ্টা করতো ফিরিয়ে দে মানে কি যে কর্ণপিশাচিনীরা তোর কাছে চলে গেছে মানে বাই মিস্টেক সেটাকে ফিরিয়ে দে, নিয়ে চলে আয়। এবার উনি বলছেন যে দেখো তোমরা একটা কাজ করো, ওই যে দুজন মানুষ রয়েছে তাদের তো খোঁজ পাওয়া খুব মুশকিল, কন্ট্যাক্ট করা খুব মুশকিল, বাট আমি চেষ্টা করব কৌশিকের মাধ্যমে ওদের দুজনের সঙ্গে মানে কানেক্ট করতে। এবার তন্ত্রের প্রচুর ক্ষমতা, সব কিছু আমরা জানি না, কিভাবে ওরা কন্ট্যাক্ট করবে, কিভাবে যোগাযোগ করবে, সে সব কিছু তো আমরা মানে এখানে বসে বলতে পারবো না 4টে বই পড়ে। এবার উনি ওদেরকে বসিয়েছে, বলছে যে ঠিক আছে তোমরা তারাপীঠে পুজো দিতে যাচ্ছে, তোমরা অবশ্যই দেবে, বাট এই কাজটা কমপ্লিট হয়ে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে যেও। তো ওদেরকে বসিয়েছে, কৌশিক আর ওর মাকে, আর বাকি যারা ছিল, বাবা ছিল, আরেকটা কে জানা ছিল, তাদেরকে বসিয়েছে। সেই দিন রাত্রিবেলায় ওকে স্নান টান করিয়ে মানে কৌশিককে স্নান টান করিয়ে অনেক কিছু রিচুয়াল করানোর পর ওকে বলেছিল যে মানে ওকে কিছু একটা খাইয়েছিল, ও না সেটা খেয়ে একটু ট্রান্স ইয়েতে চলে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মানে খুব নেশা হয়ে গেলে যেরকম হয় সেরকম নাকি ওর লাগছিল, মানে সব কিছু ঘুরছে, সব খুব ভালো করে কিছু ভাবতে পারছে না এরকম। বাট ওকে বারবার বলছিল যে ওই দুটো যে মানুষের সঙ্গে তুমি মেন্টালি কানেক্ট করবার চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে, মানে ওদের কথা মনে করো, ওদের সাথে কথা বলার চেষ্টা করো। ও সেটা চেষ্টা করছে, বাট ও তো আর প্র্যাকটিস নেই এসব ব্যাপারে, বাট ও চেষ্টা করছিল। ওকে বলছিল যে ওদেরকে বলো যে আমি এই জায়গায় রয়েছি, আপনারা এখানে আসুন, আমি যেটা করেছি ভুল করেছি, আপনারা এখানে আসুন, আমি আমার কাছে যেটা আছে আপনাকে দান করে দেবো। ওকে এটা শিখিয়ে দিয়েছিল বলার জন্য আর কি। ও সেটাই করেছে, মানে ওর দিক থেকে যতটা হতে পারে ততটা হয়েছে। এবার ও নাকি দেখতে বলছে যে আমি যখন এই জিনিসটা করছিলাম আমার মনে হচ্ছিল যে আমি ওই দুটো মানুষের কাছে আমি সশরীরে চলে গেছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, মানে ও কাইন্ড অফ মানে অ্যাস্ট্রাল বডি যে এক্সপিরিয়েন্স যেটা হয় ওর সেটা হয়েছিল। অ্যাস্ট্রাল ট্রাভেল করেছিল? হ্যাঁ, অ্যাস্ট্রাল ট্রাভেল করেছিল। ও তো সেটা জানতো না, ওর মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি, ওর স্বপ্নের মতো মনে হচ্ছিল। ও মনে হচ্ছিল যে আমি এই দেহটা নিয়েই ওই মানুষটার কাছাকাছি গিয়ে এই কথাটা বলছি, মানে ডিরেক্ট কথা বলছি আমি লোকটার সাথে। ও বলছে যে এরকম আমি লোকটার সামনে গিয়ে এরকম বলছিলাম যে আমি এরকম জায়গায় আছি, বীরভূমের কাছাকাছি এরকম একটা গ্রামে এরকম একটা মন্দির রয়েছে, 158 বছরের পুরনো একটা মন্দির, যেখানে আপনি আসুন, আপনার সঙ্গে বোঝাপড়া করে নেওয়া হবে। তো সেই লোকটা নাকি এরকম বলেছে, কি মানে লোকটা ওর দিকে তাকিয়ে বলেছে তুই আমাকে শান্তি দিবি না বলে, তারপরে আর কিছু ওর মনে নেই। দুবারই এই জিনিসটা হয়েছে, মানে ওই জটা বলা যে মানুষটা তার কাছে ওরকম গিয়ে এরকম বলেছে, আর যে ইয়াং ছেলেটি ছিল তার কাছে গিয়ে এরকম বলেছে। বলার পর ও নাকি ঘুমিয়ে পড়েছিল, তারপরে খুব একটা কিছু ওর মনে নেই। তারপর ও যখন একটু জ্ঞানে এসছে তখন দেখতে পাচ্ছে দুজনেই ওখানে বসতে চলে এসছেন তারা। সেই দুজন পৌঁছে গেছে? এবার কিভাবে তারা এলেন অত তাড়াতাড়ি, এবার তারা কোথায় অ্যাকচুয়ালি থাকেন ওর পক্ষে জানা সম্ভব না, ও জিজ্ঞেসও করেনি, ও ভয়ই পেয়ে গেছে। এবার ও যে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে যে জ্ঞান থেকে উঠেছে সেটা মোটামুটি অনেকক্ষণ কেটেও গেছে অবশ্য, এমন নয় যে সঙ্গে সঙ্গে উঠেছে। তো ওই টাইমের মধ্যে মোটামুটি তারা চলে আসার পরে তাদেরকে ওরকমভাবে মানে সেই ত্রিকোণভাবে বসিয়ে বলছে যে মানে ওদেরকে বলে দিল যে এরকম হয়েছে কেসটা, তুমি একবার ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। তো ও তো আগে থেকেই রেডি ছিল ক্ষমা চাওয়ার জন্য, যে না আমি ভুল করে ফেলেছি, আমি এরকম মানে ভিডিও বানাতে গিয়েছিলাম, আমি সেইখানে গিয়ে পড়েছি, আমি তো বুঝতে পারিনি এই জিনিসটা হচ্ছিল। তো ওই যে জটা বলা যে লোকটা, সে তো মানে এই মারে কি সেই মারে, তুমি জানো তোমার জন্য আমার কি হয়ে গেছে, আমি পাগলের মতন হয়ে গিয়েছিলাম, আমার গায়ে দেখো কীরকম হয়ে গেছে, মানে আর গায়ে দেখতে পাচ্ছে কালছিটা পড়ে গেছে, মানে কেউ যেন ওনাকে খুব পিটিয়েছে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর যে ইয়াং ছেলেটা তার সাথে যেটা হয়েছিল যে পিশাচিনী যার সাথে থাকে আর কি, তার সাথে ফিজিক্যাল হয়। ঠিক আছে, তো ওই যে ইয়াং ছেলেটির সাথে ফিজিক্যাল হতেন ওই পিশাচিনী, কিন্তু এতটাই ব্রুটালি হতেন যে ছেলেটা এতটা উইক হয়ে পড়েছিল যে ও সোজা হয় না, বসতে পারতো না, সে এরকম হেলে থাকতো বা দাঁড়িয়ে থাকতে পারতো না বেশিক্ষণ, তো খুব দুর্বল হয়ে গেছিলো। তো এটা যাই হোক, ওদেরকে 3 জনকে বসালো, যিনি ওখানকার যিনি পূজারী যাতে ছিলেন, তারপর যে গুরুদেব ছিলেন
তিনি বলে দিলেন যে যা করতে হবে আপনাদের তিনজনকেই করতে হবে, এখানে তো আর কেউ থাকতে পারবো না আমরা, বাট দয়া করবেন মানে দয়া করে একটা জিনিস দেখবেন, এই বাচ্চা ছেলেটার যেন কোনো প্রবলেম না হয়। ও তো বাই মিস্টেকলি জিনিসটা করেছিল, ওর যেন এই জিনিসটা আর কোনো প্রবলেম না হয় কোনোভাবেই। তো এই জিনিসটা ও করে দিয়ে ওরা বেরিয়ে গেল। এবার কৌশিক দেখতে পাচ্ছে যে এরকম কী সব রিচুয়াল করছে, হ্যাঁতে করছে, তো ও তো কিছুই বুঝতে পারছে না কী হচ্ছে না হচ্ছে। তো ওকে বলেছিল যে আমরা মানে ওকে শিখিয়ে দিয়েছিল, আমরা যখন জিজ্ঞেস করব যে তোমার কাছে এই যে পিশাচিনী রয়েছে তুমি কি তাকে রাখতে চাও, তুমি বলবে না রাখতে চাই না। তারপর জিজ্ঞেস করবো যখন যে তুমি তাহলে কাকে দান করে যেতে চাও, তখন ওই যে ইয়াং ছেলেটি যে ছিল তার নাম তো মনে নেই আমার, যাই হোক বলেও নি আমাকে নামটা, তো ওর নাম করে বলেছিল যে আমি অমুককে দান করে দিতে চাই। তখন ও বলবে, তখন ও আবার জিজ্ঞেস করবে যে আমি যে তোমাকে দান করছি তুমি কি সেটা গ্রহণ করছো, ও বলবে হ্যাঁ গ্রহণ করছি। তখন ওই যে পিশাচিনী আছে পুরোপুরিভাবে ওর কাছে চলে যাবে, মানে পুরোটাই একটা পারমিশন আর গ্র্যান্টেড পলিসিতে চলছে। মানে ব্যাপারটা হচ্ছে কি 3 দিক ঘুরে আস। ও বলছে আমি তোমাকে দিচ্ছি, ও বলছে সেই পাস করার মতন একটা ব্যাপার হয়ে গেছে, পাস দ্য পিলো টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। তো এই জিনিসটা হলো, পুরোটা করার পর ও আবার ওই যে পাখির মতন দেখতে যে বিষয়টা ওটাও আবার দেখতে পেয়েছিল। আচ্ছা, এই জিনিসটা একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এই যে পুরো প্রসেসটা যে হচ্ছিল যখন ওর সাথে মানে যখন ওই দুজন মানুষ তখনও আসেননি, ওই যে মন্দির থেকে ও যখন বেরোচ্ছিল একটা ইয়ের জন্য যে তোমাকে স্নান করতে হবে এই সেই হ্যান ত্যান, স্নান করার জন্য যখন ও বেরোচ্ছিল তখন তো দুপুরবেলা, ভর দুপুরবেলা। ও যখনই ওই বাড়িটা মানে ঘরটা থেকে ও বেরিয়েছে, ও নিজের ছায়ার মানে মাথা নিচু করে বেরিয়েছে, তো যখনই ও ছায়ার দিকে দেখতে পেয়েছে, নিজের ছায়াটা তো দেখতেই পাচ্ছে, ও দেখতে পাচ্ছে ওর মাথার উপরে একটা বড় ডানা মেলা কিছু একটা ওর সাথে বেরোচ্ছে, মানে ছায়াটাই শুধু দেখতে পেয়েছে ও। এটা নিজের চোখেও দেখেছে, এটা একদম নিজের চোখে দেখেছে। ও ভয় চোটে উপর দিকে তাকাইনি, ঠিক আছে, মানে মনে হচ্ছে একটা বড় পাখি টাইপের কিছু, বা পাখি অত বড় হয় না, কাক আর কতটুকু হবে, কাক চিল কতটুকুই বা হবে, বিশাল বড় একটা ডানাওয়ালা কিছু ওর সঙ্গে সঙ্গে ওর মাথার উপর দিয়ে বেরোচ্ছে, মানে ওর নিজের ছায়াটাও দেখতে পাচ্ছে, পাখি টাইপের ব্যাপারটার ছায়াও দেখতে পাচ্ছে। এই জিনিসটাও ও দেখেছিল, তখন ও রিয়েলাইজ করেছিল যে হ্যাঁ আমার সঙ্গে ওই ব্যাপারটা সবসময় রয়েছে। তারপরে যা রিচুয়াল হয়েছে সেটা তো বললাম। তারপরে এই যখন এই পুরো প্রসেসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই জিনিসটা যে কালো মতন জিনিসটা ও পুরো স্পষ্ট দেখেছিল। এবার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই একটু বল কীরকম দেখতে, পর্ণপিশাচিনীকে কীরকম দেখতে, আমার কোনো ইন্টারেস্ট আছে, আমি কোনোভাবেই বলবো না, তুই আমাকে মেরে ফেললেও আমি বলবো না। আমি বের করতে পারিনি ওর থেকে, বলছে যে খুবই ভয়ঙ্কর দেখতে, প্রথমে মনে হয়েছিল খুব সুন্দরী, আচ্ছা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য মনে হয়েছিল খুব সুন্দর একটা মেয়ে, আমি এটুকুই বলবো। তারপরে আমি যেটা দেখেছি আমি ওই জিনিসটা আমি মরে গেলেও বলবো না, তুই আমাকে মার ধর গালাগাল দিয়ে যা খুশি কর, আমি বলবোই না। তো এই জিনিসটা আমি ওর থেকে বের করতে পারিনি। তো এই ব্যাপারটা যখন পুরোপুরি হয়ে গেল, তখন ওরা গিয়ে তারাপীঠে পুজো টুজো দিয়ে ফিরছে, কিন্তু ওর যে একটা বড় ক্ষতি হয়ে গিয়েছিল, এই যে একটা জিনিস যেটা হয় যে যেটা বললাম মানে পিশাচিনীটা ফিজিক্যালি ইনভলভড হতে চায়, এই যে পিশাচিনী ওর সাথেও হওয়ার চেষ্টা করতো কিন্তু পারতো না, যেই কারণে মানে ও যেটা হতো না যে কেউ একটা ওর মনে হতো ওর উপরে উঠে গেল আবার অন্য পাশ দিয়ে নেমে গেল, সেই জিনিসটা হতো। মানে সেই যে পিশাচিনী বা সেই যে নেগেটিভ যে এন্টিটিটা রয়েছে ওর উপরে আসতো ওর সঙ্গে ইনভলভ হওয়ার জন্য, কিন্তু কোনো একটা কারণে ও পারতো না, ও সরে যেত, যে কারণে ওর চারিপাশে ঘুরে বেড়াতো, ওকে দেখতো, ওর পায়ের দিক থেকে যে ও দেখেছিল ওর দিকে তাকিয়ে রয়েছে, যে ওর যে একটা আক্রোশ, আমি চেয়েও পারছি না এই ছেলেটির সাথে ইনভলভ হতে, তো এই ব্যাপারটা হতো। এটা কি কোথাও যে সেই পিশাচিনী যে আংশিকভাবে তিনজনের সাথেই জড়িয়েছিল বলে কি সমস্যাটা হচ্ছে? আমারও সেটাই মনে হয়েছিল, যদিও তিনি এই ব্যাপারটার উত্তর দেননি, ও হয়তো জিজ্ঞেসও করেনি, তো আমার সেটাই মনে হয়েছিল, যে কারণে ও চেয়েও পাচ্ছিল, মানে ওর শক্তিরও একটা কোথাও গিয়ে খাপ হয়ে গেছিল আর কি, মানে যেটা ও এখানে পারছে সেটাও এখানে পারছে না, যেটা ওখানে পারছে সেটাও এখানে পারছে না, সেই কারণে হয়তো শুধুমাত্র কিছু ডেট বা কিছু সংখ্যায় উত্তর দিচ্ছিল। এইটা তো উনি বলেইছিলেন যে যেহেতু ওর কাছে পুরোপুরি পিশাচিনী নেই, সে কারণে সব প্রশ্নের উত্তরও দিতে পারছে না, কারণ কর্ণপিশাচিনী তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে, অতীত আর বর্তমানে সবকিছু প্রশ্নের উত্তরই দিতে পারবে, ভবিষ্যৎটা পারে না। তো কিন্তু ওর কাছে শুধুমাত্র মৃত্যু দিবসগুলো ওর কাছে আসতো। তো এই জিনিসটা যখন হয়ে যাওয়ার পর ওর কাছে যেহেতু মানে ফিজিক্যালি ইনভলভ হতে পারছিল না,
তো ওই পিশাচিনীর মধ্যে না একটা আক্রোশ তৈরি হয়েছিল, যে কারণে ও ঠিক হয়ে যাওয়ার পরও এখনও অবধিও ও কোনো মহিলার সঙ্গে বা মেয়ের সঙ্গে ফিজিক্যালি ইনভলভ হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ওর ইনভলভ হতে গেলেই কিছু একটা প্রবলেম হয়। এবার এটাও একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে কারণে ও আমাকে খুব একটা খুলে বলেনি যে কী প্রবলেম হয়। তো আমাকে খালি বলেছে যে আমি আর কোনোদিন সংসার করতে পারবো না বা বিয়ে করতে পারবো না, কারোর সাথে ইনভলভ হতে পারবো না রোম্যান্টিক্যালি, আমার এই প্রবলেমটা চিরকাল থাকবে। মানে একটা ছোট্ট কৌতূহল ওর জীবনটাকে পুরোপুরি পাল্টে ফেললো। ওর মধ্যেও প্রচুর, এইটা ছাড়াও অনেক চেঞ্জেস, যেমন এখনও ইন্ট্রোভার্ট, আগেও খুব এক্সট্রোভার্ট ছিল, খুবই ফান লাভিং একটা পার্সন ছিল। তো এই প্রবলেম হওয়ার সময় ও যে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিল, এখনও তাই। কোথাও গিয়ে একটা হীনমন্যতায় ভোগে যে আমি এক পাঁচটা মানুষের মতো নয়, আমার একটা কি বলবো সংসার কোনোদিন হবে না, আমি কাউকে ভালোবাসতে পারবো না, এই যে একটা খারাপ লাগাটা ওর মধ্যে সবসময় চলে, যে কারণে ও খুব নিজের মধ্যে গুটিয়ে গেছে। ও কি কোনোদিন ট্রাই করেনি, মানে যেরকম ওই তারাপীঠে যাওয়ার পথে যেরকম কোনো মন্দির বা কোনো পুরোহিতের ছত্রছায়ায় এসে ও যেমন এই জিনিসটা থেকে বেরোলো, তো এটার যে সাইড এফেক্টটা ওর ওপর পড়ে রয়েছে, তো সেই জিনিসটা থেকে বেরোনোর চেষ্টা করেছিল, বাট আনফর্চুনেটলি যাদের কাছেও গেছে তারা আর কি খুব একটা সৎ মানুষ নয়, তারা ওকে ঠকিয়ে ছেড়ে দিয়েছে, খালি টাকা পয়সা নিয়ে ওর কোনো লাভ নেই, কাজের কাজ কিছু হয়নি। মানে এক দুইবার এরকম চেষ্টা করো, ভেবেছে যা আমি আর পয়সা খরচা করবো না এই ব্যাপারে, তো খুব ডিজার্টেড হয়ে গেছে আর কি, মানুষ হিসেবেও পাল্টে গেছে। এই ঘটনাটা না শুনে আমার স্পেসিফিক্যালি মানে ভয় লাগার থেকে অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল ছেলেটার কথা ভেবে, যে আর পাঁচটা ছেলে যেরকম একটা ডিজায়ার্ড লাইফ চিন্তা করে বা ভাবে, ওর জীবনটা পুরোপুরি পাল্টে গেল। মানে ওর একটা ছোট্ট কৌতূহল ওই বাড়িতে কি আছে, তাও কোনো কিছু দেখার আকাঙ্ক্ষায় নয়, জাস্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য, একটা ভিডিও করার জন্য ও এরকম একটা সিচুয়েশনে পড়লো যেখান থেকে ও ওই জিনিসটাকে পরিবর্তনও করতে পারবে না। একদমই তাই, মানে এটাকে ভাগ্যের পরিহাস ছাড়া কিছু বলে। হ্যাঁ, তাহলে ও তো অন্য কোনো দিনও যেতে পারতো বা তার আগের দিনও যেতে পারতো, ওই দিনই কেন গেল? সেদিনই গেল। এই ধরনের ঘটনাগুলোই কি কোথাও না কোথাও তোমায় ইন্সপায়ার করে? সত্যিই তাই করে। মানে দেখো, কোনো কিছু মানুষ হঠাৎ করেই কল্পনা করতে পারে না, যে জিনিসটা মানুষ কোনোদিন দেখেনি, কোনোদিন শোনেনি, সেই জিনিসটা মানুষ ভাবতেই পারবে না। কিছু একটা তোমার অন্তত মানে স্পার্ক লাগবে সেই আগুনটাকে লাগানোর জন্য, জ্বালানোর জন্য। তো এই বিভিন্ন রকমের রহস্যময় ঘটনা বলো, সেটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি ওর কাছে, তো সেইগুলোই আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করে বা আইডিয়া হিসেবে কাজ করে, প্লট হিসেবে আসে মাথায়। এবার এমন অনেক সময় হয় যে যেই ঘটনাটা শুনলাম আর যেই প্লটটা মাথায় এলো, দুটোর মধ্যে কোনো কানেকশান নেই, বাট একটা শুনে আরেকটা এলো আর কি। তো এই জিনিসটা হয়। তো তোমার তো নিজস্ব একটা হরর ইউনিভার্স আছে, আমি যদি নামগুলো বলি, ভীষণ পপুলার নাম, ব্যাঙা আছে, কালবিহঙ্গ আছে, ভৈরব আছে। হ্যাঁ, ভৈরব সিরিজেরই কালবিহঙ্গ। তো এই যে গল্পগুলো তুমি লিখেছো, মানে যারা শোনেনি এখনো অবধি, আমি তো অবশ্যই সাজেস্ট করব একবার অন্তত যেন তারা, মানে এই গল্পগুলো খুব সম্ভবত তারা শুনতে পারবে না, এগুলো পড়তেই হয়, এগুলো পড়তেই। হ্যাঁ, তো এই গল্পগুলো অবশ্যই একবার পড়া ভীষণভাবে দরকার, বেসিক্যালি যারা হরর জনারটাকে ভীষণভাবে ভালোবাসে। তো তুমি যে এই স্পার্ক নিয়ে যে গল্পগুলো লিখেছো, ভয়ের যে এই অ্যাসপেক্টগুলো তুলে ধরেছো, এই লেখাগুলোর ইচ্ছা, মানে আমার কোথাও না কোথাও মনে হয় হরর জনারে লেখার জন্য নিজের ভেতর থেকে প্রবল একটা ইচ্ছে থাকা দরকার। আমি প্রেমের গল্প লিখতে পারি, আমি সায়েন্স ফিকশন লিখতে পারি, বাট হরর জনারে লিখতে গেলে কিন্তু ভীষণভাবে একটা ইচ্ছা শক্তির দরকার হয়। সেই ইচ্ছা শক্তিটা তুমি কোথা থেকে পেলে? ইচ্ছা শক্তি বলতে গেলে লেখার আগে তোমাকে প্রচুর পড়তে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু একটা ছোট পরিবারের থেকে এসেছি এবং আমার ছোটোবেলা থেকে খুব বেশি বন্ধুবান্ধবের আধিক্য ছিল না, আমি খুব একা একা মানুষ হয়েছি বলতে পারো। তো আমার বড় বন্ধু ছিল বই। আচ্ছা, ঠিক আছে, বই আমার বেস্ট ফ্রেন্ড প্রথম থেকে। তো আমি যত পড়েছি তত আমার মনে, মানে এই যে রহস্যময় দিকগুলো, আমার চিরকালই রহস্যময় জিনিস খুব ভালো লাগে। সেটা হরর হতে পারে, প্রকৃতির যে কোনো রহস্য হতে পারে, ইতিহাসের যে কোনো আনসলভড মিস্ট্রি হতে পারে, এই জিনিসগুলো আমাকে চিরকালই খুব ভালো লাগে আর কি, এই সেক্টরসগুলো। তো হরর আমার চিরকালই ভালো লাগে এই কারণেই যে এটা তো একটা অজানা জগৎ, আর আমরা হরর ব্যাপারটাকে ভয় পাই কারণ আমরা জানি না। এক্স্যাক্টলি, ঠিক আছে, যেদিন আমরা পুরোপুরি জেনে যাব জগৎটাকে, সেদিন আমাদের আর ভূত ভয় লাগবে না।
তাহলে না জানাই বেটার। তাহলে আমাদের বাজারটা পড়ে যাবে। তাতে কথা আমরা ভয় পেতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে ফিলিংটা, ওই যে একটা অ্যাড্রেনালিন রাশ, ওটা আমরা এনজয় করি সাংঘাতিক। তো ওই ব্যাপারটাকে যখন এনজয় করা শুরু করলাম তখন মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যায়। আর এই অজানা যে জগৎটা রয়েছে সেটা তো নিজের মতন করে নিজের কল্পনায় অনেক কিছু খেলানো যায়, অনেক কিছু জানারও আছে, অনেক কিছু দেওয়ারও আছে। তো ওই কল্পনায় যেগুলো আমাদের আসে আর কি, সেইটা মিলিয়ে দেখতে ইচ্ছা করে, সত্যি এটা হয় কি, এটা কি সত্যি হয়, মানে ওই জগতেও কি সত্যি এই ব্যাপারটা আছে। তো এই যে দুটো, একটা ইমাজিনেশন, একটা যেটা রয়েছে অলরেডি যে অজানা জগৎটা, সেইটাকে মিলিয়ে মিশিয়ে কম্বিনেশন করতে করতে একটা। এই তুমি যখন ধরো গল্প লিখছো, তো কোনো নির্দিষ্ট একটা প্লট বা কোনো নির্দিষ্ট ক্যারেক্টারের ওপর গল্প লিখতে গেলে অনেকটা রিসার্চ করতে হয় সেই সাবজেক্ট ওয়াইজ। তো কখনো সেই গল্পগুলো লিখতে গিয়ে কোনো রিয়েল হন্টেড প্লেস ভিজিট করেছো? রিয়েল হন্টেড প্লেস, জায়গাগুলোকে হন্টেড প্লেস বলা হয়েছে ঠিকই, বাট আমরা সেখানে গিয়ে খুব একটা কিছু পাইনি, অনেস্টলি বলছি। পার্ক 6 সেমেট্রিতে গিয়েছি, তারপরে হচ্ছে আরও যেসব পুতুল বাড়ি, এসব জায়গায় গেছি বটে, বাট কোনো কিছু এক্সপিরিয়েন্স করি। মানে ভূতের গল্প লিখি মানে যাতা বলে দেবো তা তো নয়, বাট সত্যি পাইনি, সত্যি পাইনি। মানে যেই গল্পগুলো ধরো তুমি লিখছো, ঠিক আছে, এগুলো কি পুরোটাই ইম্যাজিনেশন নাকি এর পেছনে কোনো রিয়েল ইনসিডেন্ট থাকে? হ্যাঁ, রিয়েল ইনসিডেন্ট তো থাকেই, অবশ্যই থাকে। যেরকম ব্যাঙা গল্পটা রিয়েল একটা থেকে, ক্যারেক্টার থেকে নেওয়া রয়েছে, সেটা আমি বলেছি একটা জায়গা। তো আরও হচ্ছে তোমার আরও যেই ভৈরবের গল্পগুলো লিখে, এটা তো পুরোপুরি তন্ত্র বেসড। এবার তন্ত্র কতটা খাঁটি, যারা তন্ত্র নিয়ে পড়েছেন, যারা অবশ্যই চর্চা করেন তারা জানে। যারা জানেন না তারা হয়তো তারা রিজেক্ট করে দেবেন, কিন্তু রিজেক্ট করার আগে আমি সাজেস্ট করবো একবার যাচাই করতে, পড়ে তারপরে যাচাই করতে বা পড়ে, অথবা সেরকম কোনো প্রপার তান্ত্রিকের কাছে গিয়ে তার কাজকর্ম একটু দেখো, তাহলে বুঝতে পারবে। যে কোনো জিনিসই রিজেক্ট করার আগে বা গ্রহণ করার আগে সেই ব্যাপারটাকে জানতে হয়। একদমই তাই। এরকম কখনো হয়েছে যে তুমি নিজে কোনো গল্প লিখেছো, সেই গল্প অডিও ভার্সনে শুনেছো বা নিজে পড়েছো, পড়ে পাবলিশ হওয়ার পর সেটা পড়ে তোমার নিজের ভীষণ ভয় লেগেছে? শুনে অনেক সময় লেগেছে, কারণ ওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা বড় ভূমিকা থাকে, যে পড়ছে তার একটা বড় ভূমিকা থাকে, যিনি ন্যারেট করছেন বা যিনি সেই পার্টিকুলার ক্যারেক্টারটা প্লে করছেন সে কতটা ভালো করছে, সেইটাতে একটা বড় ব্যাপার থাকে। সেইটা আমি নিজের গল্প শুনছি বলে আমি শুনি না কখনো, আমি একটা থার্ড পার্সন হিসেবে শুনি, তাহলে কি আমার নিজেকে জাজ করতে সুবিধা, শ্রোতা হিসেবে শুনি। হ্যাঁ, আমার নিজেকে জাজ করতে সুবিধা হয় যে কতটা খারাপ লিখেছি, কি কোথায় কি মানে ফাঁক রয়ে গেছে, সেইটা হিসেবে আমার শুনতে ভালো লাগে। তো হ্যাঁ, তখনও কখনো কখনো আমার গা ছমছম করে উঠেছে, এটা হয়েছে। তোমার কি মনে হয় যে একটা গল্প যখন তুমি লিখছো, সেই গল্পের কোন হরর অ্যাসপেক্ট সেই গল্পটাকে আরও বেশি রিয়েল ওয়ার্ল্ডের ফিল দিতে পারে? তুমি যতটা রিলেট করতে পারবে তোমাকে সেটা তত বেশি ভয় লাগাবে। আকাশ থেকে হঠাৎ করে কিছু একটা নেমে এলো, এসে তোমাকে খেয়ে নিল, তুমি রিলেট করতে পারবে না। এবার তোমাকে ধরো এমন একটা ফিল্ড দেওয়া হলো যেখানে, যেটা তুমি যেরকম জায়গায় তুমি প্রায়ই যাও, তোমার কল্পনা করতে সুবিধে হবে, তাহলে তোমার কি ভয় পাওয়ার একটা যে এলিমেন্ট সেটা তোমার কাছে আসবে। এই যেমন ধরো ব্যাঙা যে গল্পটা আমি লিখেছিলাম, ব্যাঙা ক্যারেক্টারটাকে আমি বাদ দিচ্ছি, যে প্রথম যে ক্যারেক্টারটা ছিল বুবান বলে একটা বাচ্চা ছেলে, আমরা তো প্রত্যেকেই একটা করে বাচ্চা ছিলাম, কেউ কেউ আমার মতো বাঁদর বাচ্চাও ছিল। তো বুবান যে ছেলেটা, তাকে আমি নিজের মতো বাঁদর বাচ্চা বানিয়েছিলাম, যে প্রচণ্ড দুষ্টু, ঠিক আছে, ভীষণ দুষ্টু, যে কিনা তার মধ্যে প্রচুর কৌতূহল, বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর কৌতূহল আছে, আর মানুষের প্রাথমিক টেন্ডেন্সি হচ্ছে কৌতূহল, ঠিক আছে। এই কৌতূহল কত দূর কোন জায়গায় নিয়ে যেতে পারে সেইটাকে দিয়েছি আমি। এবার একজন বাবা তার বাচ্চাকে শাসন করার জন্য শাস্তি দিতেই পারেন, এবং দেওয়া উচিত আমার মনে হয়। তো এই যে একটা রিয়েল জিনিস, বাবারা ছেলেকে বা মেয়েকে, বাচ্চাদেরকে শাস্তি দেবে, আমাদের একটা কৌতূহল আছে, এইগুলোর সাথে তো আমরা খুব রিলেট করতে পারি, ঠিক আছে। এবার এই জিনিসগুলো করতে গিয়ে, কৌতূহল মিটাতে গিয়ে বা বাচ্চাকে শাস্তি দিতে গিয়ে যদি কিছু এরকম হয়ে যায় তাহলে কি হয়? তো এই সব কারণের জন্য মানুষ খুব বেশি রিলেট করতে পারে, আর মানুষ যত বেশি সেই সিচুয়েশনটার সাথে, সেই ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারবে, মানুষ তত সেই ইউনিভার্সটাতে ঢুকে যাবে এবং তত বেশি ভয় পাবে বা এনজয় করবে ওই ব্যাপারটাই। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে এই হরর জনারটাকে নিয়ে কখনো সেরকমভাবে কাজই করা হয়নি বেঙ্গলি লিটারেচারে?
কারণ আমি বহু লেখকের গল্প পড়েছি, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে এটাই বোঝানো হয় যে অ্যাকচুয়ালি ওটা ভূত বা প্যারানর্মাল ওয়ার্ল্ড বলে কিছু ছিল না, ওটা মনের ভুলই ছিল গল্পের যে ক্যারেক্টার। তোমাকে মনে হয় না এটা একটা ভুলভাবে পোট্রে করা হচ্ছে? দেখো, কিছু ক্ষেত্রে তো আছেই। এবার শুধুমাত্র খাঁটি ভূতের গল্পও রয়েছে, ঠিক আছে। এবার সেটা দেখতে হয় যে কে পড়ছে, পাঠকটাকেও দেখতে হয় যে পাঠক বেশ কী চাইছে। এবার অনেক সময় কি হয়, লেখকরা এক ধরনের লিখতে চান, বাট পাঠক সেটা নিতে পারেন না। যেরকম আমি পার্সোনালি বলছি, আমি বলছি না এটাই হয়, আমি পার্সোনালি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি সেটা বলছি, যে ম্যাক্সিমাম পাঠককুল ওপেন এন্ডিং গল্প নিতে পারেন না। ওপেন এন্ডিং বলতে? ওপেন এন্ডিং বলতে যেটার এন্ডিং যে যা কিছু হতে পারে, ওকে, মানে এর পরেরটা পাঠককে ভেবে নিতে হবে, মানে একটা অসমাপ্ত জায়গায় গিয়ে শেষ তো জায়গা। মানে ধরো একটা তান্ত্রিকের সাথে একটা ভূতের চলছে, যুদ্ধ চললো, তান্ত্রিক সব মিটিয়ে ফিটিয়ে দিয়ে চলে গেল, একদম লাস্ট মোমেন্টে উপসর্গ গিয়ে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে একটা চোখ চলে উঠলো, ব্যাস ওখানেই শেষ। এবার ওই চোখটা কার? ভূতটা যদি মরে গিয়ে তাহলে ওখানে কে এলো? যদি না মরে গিয়ে তাহলে কি হবে? এই যে একটা প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন পাঠকের মনে জাগাতে চায়। আমার পার্সোনালি এটা খুব ভালো, সাসপেন্স ক্রিয়েট করা থাকলো। তাহলে কি আমি যেই পড়লাম, পড়ে শেষ হয়ে গেল না, একটা প্রশ্ন মনের মধ্যে থেকে গেলে একটা এবার কি হবে এই ব্যাপারটা যদি থেকে যায়, তাহলে ওই গল্পটা আমার অনেক দিন মনে থাকবে, ওই টেস্টটা অনেক দিন মিলবে, যেটা আমি খুব এনজয় করি। কিন্তু আমি দেখেছি যেটা অনেক পাঠকই সেই জিনিসটা নিতে পারেন না। ইনফ্যাক্ট ওই সাসপেন্সটা ক্রিয়েট করলে সেই গল্পটাকে ভবিষ্যতে কন্টিনিউ করা যায়। হ্যাঁ, এবার তুমি ধরো নাও করলে, ওই ওপেন এন্ডিংটার জন্যই ভালো লাগা খারাপ লাগার কথা বলছি, বাট অনেক পাঠক সেটা নিতে পারে। যে কারণে আমি নিজে ওই ওপেন এন্ডিংওয়ালা গল্প লেখাটা খুব কমিয়ে দিয়েছি। আমি যাদের জন্য লিখছি তারাই যদি না পছন্দ করে, তাহলে আমি কী করে লিখবো? হয়তো নিজের পছন্দে নিজের জন্য আমি একটা লিখলাম, বাট 5টা আমার ক্লোজ এন্ড লিখতেই হচ্ছে, যাতে পাঠক মানে স্যাটিসফাইড হয়। হ্যাঁ, তো সেইটার জন্যও হতে পারে। ব্যাঙা ছাড়া আর কোন কোন গল্পের ক্যারেক্টার তুমি রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছো? ক্যারেক্টার বলবো না, আমি তোমার চোখের কালো চাই যে বইটা লিখেছি, সেখানে যে মেইন ক্যারেক্টার যে রয়েছে অরণ্য সেন, তিনি মানে আমি তাকে করেছি আর কি কলকাতা সিআইডি ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী এই হিসাবে। তো তাকে আমি মানে পোর্ট্রে করেছিলাম অনির্বাণ ভট্টাচার্যকে মাথায় রেখে। আচ্ছা, ঠিক আছে, মানে আমি ওনার খুব ফ্যান, মানে আমার ক্রাশ বলতে পারো। তা আমি যখন এই প্রত্যেকটা বাঙালি মেয়েরই কি ক্রাশ অনির্বাণ? ম্যাক্সিমাম অনির্বাণ ভট্টাচার্য, আবির চ্যাটার্জি, এরা মোটামুটি সব বঙ্গললনাদেরই ক্রাশ। তো আমি যখন ক্যারেক্টারটাকে বিল্ড আপ করেছিলাম তখন ওনাকে মাথায় রেখে করেছিলাম। তো এটাকে জানি না তুমি সত্য ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড বলবে কে, হয়তো তাই। তুমি যখন কোনো গল্প লিখছো, ঠিক আছে, আমাদের তো অনেক কিছু ভেবে লিখতে হয়, তো নিজের মাইন্ডকে তুমি কিভাবে ওই হরর ওয়ার্ল্ডে প্রবেশ করাও? আমি খুব কল্পনা প্রবণ একজন মানুষ, আর আমি কল্পনা খুব ভালো করতে পারি। আমি খুব তাড়াতাড়ি ভালো সুন্দর ইমাজিনেশন করতে পারি, একটা টোটাল ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিতে পারি। এবার আমি যখন কোনো হরর সিন লিখছি, আমি লিটারালি মানে মনে মনে সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। সেখানকার আলো কেমন, বাতাস কীরকম, সেখানে আর কি আওয়াজ কীরকম আসছে, সব কিছু আমি মাথার মধ্যে নিয়ে তারপর লিখতে বসি, মানে লিখতে থাকি আর কি, ঠিক আছে। তো আমি নিজে মনে মনে সেখানে উপস্থিত হয়ে যাই। তো আমি তখন ভাবি যে এখন কি হলে আমি সবথেকে বেশি ভয় পেয়ে যাব, ঠিক আছে। তো সেইটাই আমি আমার লেখায় দিই। তো সেটা থেকে দেখি যে পাঠকও ভয় পাচ্ছে। আমি একদম পডকাস্টের শেষে চলে এসেছি আজকে। তো লাস্ট যে প্রশ্নটা আমি করতে চাই তোমাকে, সেটা হচ্ছে, তুমি ভুলে যাও তুমি একজন লেখিকা, শ্রোতা হিসেবে নিজেকে ভাবো, ভেবে তুমি আমাকে বলো যে তোমার কাছে ভয়টা কি? আমার কাছে ভয় হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটার পরিণতি আমি জানি না। ওকে, ঠিক আছে, মানে এরপরে কি হবে আমি জানি না, এটার থেকে আমার কি হবে আমি জানি না, মানে একটা অজানা জিনিস। যে জিনিসটাকে আমি জানি সেই জিনিসটাকে আমি ভয় পাবো না। আপকামিং ডেজে বা আপকামিং 5 বছরে তুমি এই হরর জনারটাকে কোথায় দেখতে চাও? লিটারেচারের থ্রুতে বলছি। আমি চাই যে পাঠক আরও বাড়ুক,
বই পড়ার মানুষ আরও বাড়ুক, শুধুমাত্র হরর কেন, বিভিন্ন আরও যা জেনারেল রয়েছে সেগুলোতে পাঠক বাড়ুক। প্রথম তো এটাই চাইবো। দ্বিতীয় চাইবো যে হরর যে ওয়ার্ল্ডটা আরও বেশি এক্সপ্লোর্ড হোক। এক্স্যাক্টলি। কোথাও গিয়ে একটা থেমে গেছে, আমরা এই 3-4টে জিনিসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, আমরা আর এক্সপ্লোর করছি না কিছু। ঠিক আছে, সেই অনেক ক্লাসিক লেখকরা যারা সেই মণিরত্ন দিয়ে গেছেন যে এই নাও দিয়ে দিলাম সেরা জিনিস, আমরা ওটাকেই মিল্কিং করছি, আমরা ওর বাইরে বেরোচ্ছি না, আমরা নিজেরা কিছু করছি না। ভবিষ্যতে কি কখনো ইচ্ছা আছে তোমার যে সায়েন্স ফিকশন হরর লেখার? সায়েন্স ফিকশন হরর হ্যাঁ লেখার ইচ্ছে আছে, সত্যিই আছে, বাট সেটার জন্য আরও অনেক বেশি পড়াশোনা করতে হবে। আমি এখন অবধি অত পড়াশোনা করিনি, ইচ্ছে আছে, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জনা, ভীষণ ভালো লাগলো আজকে গল্পটা যেটা শুনলাম, মানে যে ঘটনাটা শুনলাম সেটা যেমন ভীষণ একটা ইন্টারেস্টিং ঘটনা, খুব প্যাথেটিক একটা ঘটনা, তারপরেও তার পরবর্তী যে আড্ডাটা আমরা দিলাম এটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমার ব্যক্তিগতভাবে তোমার সাথে কথা বলার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে তুমি যে আমার প্রোফাইলে এত বছর ধরে রয়েছো এটা আমি জানতামই না। আমি যদি তোমার ফেসবুক পোস্টটা না দেখতাম আমি জানতামই না, অ্যান্ড দ্যাট ডে আই ডিসাইডেড কি আমি তোমাকে ডাকবো। তো সত্যিই ভীষণ ভালো লাগলো, মানে আজকে প্রথমবার কোনো রাইটারকে আমি এতটা কাছ থেকে দেখলাম, তার পয়েন্ট অফ ভিউ জানার চেষ্টা করলাম বা তার থেকে অনেক কিছু জানতে পারলাম। কারণ কখনো দেখো আমরা যারা মানে এই একটু প্যারানর্মাল ওয়ার্ল্ড বড় বা অন্যান্য একটু ক্রিয়েটিভিটির ওয়ার্ল্ডে আমরা বিলং করি, তারা কখনো না কখনো কেউ না কেউ প্রত্যেকেই একবার না একবার হলেও কিছু লেখার চেষ্টা করেছি আমরা, রাইট? তো আমি ভাবতাম যে মানে আমি কখনো বুঝতে পারিনি যে কোনো লেখক যারা প্রফেশনাল, তোমরা তো প্রফেশনাল রাইটার, তো তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলে, তারা কি ভাবে। যেমন আমার ভীষণ পছন্দের একজন রাইটার তুমি, কারণ তুমি আমার সব থেকে পছন্দের একটা জনার নিয়ে কাজ করছো, ঠিক আছে? আর সত্যি কথা বলতে গেলে এটা ব্যক্তিগতভাবে আমার একটা আক্ষেপ যে বাংলাতে হরর জনার নিয়ে সেভাবে এক্সপ্লোর করা হয় না কখনো। তাই তুমি যে ক্যারেক্টারগুলো বিল্ড আপ করছো সেটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে হোক অথবা তোমার ইম্যাজিনেশনের থ্রুতেই হোক, তো সেই ক্যারেক্টারগুলো না ভীষণভাবে আমাদের প্রিয় হয়ে গেছে, ঠিক আছে? কারণ এর মধ্যে অন্য একটা মানে এসেন্স পাই তোমার গল্পগুলোর মধ্যে। সেই কারণেই আজকে তোমাকে এই পডকাস্টে ডাকা, আর তোমার সাথে এতটা মানে ঘটনা শোনার সাথে সাথে তোমার সাথে আড্ডা দেওয়ার একটা জাস্ট অজুহাত খুঁজে নেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। গল্পওয়ালাতে এসে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আমি তো অনেক দিন থেকে তোমার চ্যানেল ফলো করি, গল্পওয়ালার যে ঘটনাগুলো পডকাস্ট বলো, আগে কল রেকর্ডিংও ছিল, সেগুলো আমি নিয়মিত শুনতাম। কারণ শুনতে তো ভালো লাগে অবশ্যই, আর লেখার কারণে আমাকে শুনতে হয়, ঠিক আছে? মানে আইডিয়া না হলে স্ট্যাগন্যান্ট হয়ে যায়, একই আইডিয়া চলতে থাকে, যেটা আমি বললাম, মানে নিউ আইডিয়াজ আসে না। তো আমি গল্পওয়ালাকে এখন অনেক আগে থেকেই আমি ফলো করি। মানে আমিও তোমাকে ফলো করি, তুমিও আমাকে ফলো করো, বাট আমরা কেউ জানতামই না যে আমরা অপরের প্রোফাইলে রয়েছি। এক্স্যাক্টলি, তুমি একদিন তোমার এই পডকাস্টেরই কোনো একটা পোস্ট করেছিলে যে এটা আসতে চলেছে, সেইটা দেখে আমি বললাম আচ্ছা অরিত্র আমার প্রোফাইলে আছে, আমি প্রথম জানলাম। আর আমিও, তুমি ব্যাঙা, কালবিহঙ্গ, ভৈরব আর তোমার চোখের কালো ছাই, এই 4টে বইকে তুমি একদম একটা পোস্ট বানিয়ে তুমি ফেসবুকে যখন পোস্ট করলে আমি বললাম আচ্ছা এই দীপাঞ্জনা দাসী কি সেই দীপাঞ্জনা দাস যার গল্প হবে শুনবো। কভার ফটো আপলোড করেছিলাম সম্ভবত, হ্যাঁ। তো ভীষণ ভালো লাগলো আজকে, আনএক্সপেক্টেডলি একটা ভীষণ ভালো আড্ডা হয়েছে ভৌতিক ঘটনার পরেও। থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো ইন ফিউচারে তুমি আরও এসো, আরও একবার এসো, মানে একবার নয় আরও অনেকবার এসো, বিভিন্ন ঘটনা কালেক্ট করে এসো। তোমার লেখার মানে কি বলবো, লেখার সাথে তুমি আরও যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করবে সেগুলো এসে গল্পওয়ালা শ্রোতাদের সাথে শেয়ার করো। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আরেকবার আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইন ফিউচারেও যদি আপনারা দীপাঞ্জনার সাথে আরও হরর পডকাস্ট দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক স্পাইন শিলিং এপিসোড নিয়ে।